তুমি আমার স্ত্রী, তোমাকে আমি টাচ করব না তো কাকে করব? তুমি আমাকে এভাবে লাথি কেন দিলে? তোর স্থান যেখানে আমি সেটা দেখলাম, আর আমার মুখ দেখার খুব ইচ্ছে তোর, তাই না? দেখবি আমার মুখ? ওয়েট। আমার স্থান যেখানে মানে? তোমার ভাগ্য ভালো আমি তোমাকে বিয়ে করছি। আমার মতো বড়লোক ঘরের বউ হতে পারছো, এটাতে শুকরিয়া করো। আর সেখানে তুমি আমাকে লাথি দিয়ে ফেলে দিলে। কে বলতো শুরু? তুই আমাকে বিয়ে করেছিস, বাট তুই আমাকে স্পর্শ করতে পারবি না। এতিম মেয়ে হয়ে তোর এত দেমাগ? তুই আমার স্ত্রী, তোকে আমি স্পর্শ করতে পারবো না? তুই বলে হইল নাকি? নদী ঘোমটা খুলে চিৎকার দিয়ে বলল, হ্যাঁ, আমি বললেই হলো, তুই আমাকে টাচ করবি না। নদীকে দেখে নয়ন থমকে গেল। নয়ন কয়েক পা পিছিয়ে গেল। নয়ন কাঁপা কাঁপা কাঁধে বলে, আপনি? হ্যাঁ, তুই আমার স্বামী হয়ে গেছিস। স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীকে স্পর্শ করা যায় না, আর তুই যদি জোর করস তাহলে আমি তোর এটা কেটে দিব। এই আমার কাছে রেখে দিলাম, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। নদী কথাগুলো বলে চাকু নিয়ে খাটে শুয়ে পড়ল। নয়ন নদীকে বলল, আমি তোমাকে স্পর্শ করব না, বাট বেনারসি খুলে ঘুমাও। নয়নের কথা শুনে নদী রাগে লোক নিয়ে তাকাতে নয়ন বলে ওঠে, তুমি যা ভাবছো আমি সেইটা বলছি না। মানে তুমি পোশাকটা চেঞ্জ করে নাও, তাহলে ঘুমাতে পারবে শান্তিতে। এত ভারী পোশাক নিয়ে ঘুমাতে সমস্যা হবে। হাসালি, আমার ঘুম, আমার জীবনটা এলোমেলো করে এখন আমার ঘুমের কথা চিন্তা করস? তুই আমার দুনিয়ায় ওলট পালট করে দিয়েছিস। আমি তোর লাইফটা জাহান্নাম বানিয়ে দিব। ভালো কথা বললাম, ভালো লাগলো না? ঘুমাও, যাও, কিছু বলবো না। নয়ন কথাটা বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। নয়ন ফ্রেশ হয়ে বের হলে দেখে নদী এপাশ ওপাশ করতে লাগলো। নয়ন বলে ওঠে, বলছি যে পোশাক চেঞ্জ করে নাও, না হইলে ঘুমাতে কিন্তু পারবে না। ওই চুপ কর, তোর কথা শুনলে মাথায় আগুন ধরে যায়। নয়ন নদীর কথা শুনে কাছে গিয়ে ওর মাথা দেখতে গেলে নদী মুখে এক ঘুষি মারলে নয়ন আহ বলে নাক চেপে ধরল। নদী উঠে বসে বলল, জোর করে অভ্যাস হয়ে গেছে, তাই না? চাকু দেখছস? আমি তো দেখছিলাম, কোথায় আগুন লাগলো মাথায়? নয়নের কথা শুনে নদী রাগী লোক নিয়ে তাকাতে নয়ন দাঁতের দাঁত চেপে হাসি দিয়ে বলল, এইভাবে তাকাও না, আমার খুব লজ্জা লাগছে। কি? না কিছু না, যাও পোশাক চেঞ্জ করে আসো। নদী বিরক্ত হয়ে খাট থেকে ওঠে, লাগেজ থেকে থ্রি পিস বের করে নিল। টি টেবিলের উপরে রেখে নদী বেনারসি খুলতে লাগলো। নয়ন এক চোখ বন্ধ করে তাকিয়ে থাকতে লাগলো। নদী নয়নের দিকে তাকাতে নয়ন সাথে সাথে চোখ বন্ধ করে নিল। নদী বলে ওঠে, আফসোস, তাকিয়ে দেখতে পারবে কিন্তু স্পর্শ করতে পারবে না। নদী কথাগুলো বলে হাসতে লাগলো। নয়ন নদীর দিকে তাকাতে নদী ওর সব কিছু খুলে ফেললো। নয়ন বালিশ জড়িয়ে ধরল। নদী ইচ্ছে করে নয়নকে উত্তেজিত করার জন্য ঢং করতে লাগলো। নয়ন নিজেকে কন্ট্রোল করতে না পেরে নদীর কাছে যেতে নিবে। নদীর সাথে সাথে চাকুর সামনে ধরে বলল, আয়, একবার দেখ কি করি, সোজা কেটে ফেলবো। নয়ন নদীর কথা শুনে সাথে সাথে নয়ন পিছনের দিকে ঘুরে খাটের উপরে উবুর হয়ে শুয়ে পড়ল। নদী পোশাক চেঞ্জ করে নয়নের কাছে এসে লাথি দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমাকে যদি ঘুমের ঘরে কিছু করার চেষ্টা করো তাহলে জীবনে আর বাবা ডাক শুনতে লাগবে না। এমন কেন করছো? আমি তোমার হাজবেন্ড, আমার প্রতি কি তোমার একটু মায়া হচ্ছে না? মায়া? তাও তোর মতো জুনিয়রের উপরে? আমি তোর কাছে আকুতি মিনতি করছিলাম, তুই আমার প্রতি একটুও মায়া করেছিলি? তুই নরপশুর মতো আমার শরীর কুড়ে কুড়ে খেয়েছিলি। ভাবলে রাগে ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে, কিন্তু আমি মরবো না, আমি নিজেও সুখে থাকবো না, আমি তোকেও সুখে থাকতে দিব না। নদীর কথা শুনে নয়ন কিছু না বলে ঘুরে শুয়ে পড়ল। নয়ন চোখ বন্ধ করে থাকলে নদীর সারা শরীরের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে আসলো। নয়ন উঠে পড়ল, আবার উপর হয়ে শুয়ে পড়ল। এরকম উসপিস করতে করতে নয়ন সহ্য করতে না পেরে উঠে বসে নদীর দিকে তাকিয়ে বলল, বউ, ওই বউ, শোনো না, ঘুমাইছো কি? বউ, এই বউ। নয়নের কথা শুনে নদী বিরক্ত হয়ে বলে ওঠে, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? এইভাবে তাকাও না বউ, একটু আদর করতে দাও না। আজকে করব, আর করতে চাইবো না। কখনোই না, তুই ছটফট কর, এইটাতেই আমার শান্তি। বউ প্লিজ, একবার করতে দাও না, আমি আর বলবো না। প্লিজ একবার আদর করতে দাও, আমার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। কখনোই না,
আমি তো এটাই চাইছি। বিয়ে করেছো কিন্তু বউকে কাছে পাবি না, বিষয়টা অনেক সুন্দর তাই না? থাক তুই, আমি ঘুমাই। আমাকে জোর করলে বুঝতে পারছিস কি হবে। নদী কথা শুনে নয়ন খাট থেকে উঠে হাঁটাহাঁটি করতে লাগলো। নয়ন ব্যায়াম করতে লাগলো, আবার জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। কোনোভাবেই কাজ না হলে নয়ন নদীর পায়ের কাছে গিয়ে বসে। নদীর পা টিপে দিতে দিতে লাগলো। নদী রাগী লোক নিয়ে তাকাতে নয়ন বলে, বউ এমন করে না বউ, একবার কাছে আসতে দাও না। তুমি যা বলবে আমি তাই করব। বউ প্লিজ একবার। কোনোভাবে কাজ হবে না, তুই ছটফট করতে থাক, আমি দেখি। নয়নের রাগ হতে লাগলো। নয়ন নদীকে কিছু বলতে গিয়েও বলল না। নয়ন ব্যায়াম করতে লাগলো। উপায় না পেয়ে নয়ন নদীর কাছে গেলে নদী চাকু ধরে নয়ন বলে, আরে লাইটার নিব, ড্রয়ারের ভিতরে আছে। নয়ন কথাটা বলে বের করলো ড্রয়ার থেকে। নদী বলে ওঠে, লাইটার দিয়ে কি করবি? হাত পোড়াবো। মানে? দেখো। নয়ন লাইটারে আগুন জ্বালিয়ে হাত পোড়াতে যাবে, সাথে সাথে নদী এসে লাইটার কেড়ে নিল। নদী রেগে বলে, পাগল হয়েছিস নাকি? লাইটার দিয়ে হাত পোড়াতে চাচ্ছিস? তুমি তো আদর করতে দিবে না, দাও ওইটা। হাত পোড়ালে তাও জ্বালা পোড়া অনুভব হইলে আর ওইটার দিকে আর খেয়াল থাকবে না, দাও তো। নয়ন নদীর হাত থেকে লাইটার নিয়ে নিল। নদী কিছু বলল না। নয়ন হাত পোড়াতে যাবে, নদী নিজের অজান্তে এক ঝটকায় লাইটার ফেলে দিল। নয়ন রেগে বলে ওঠে, কি শুরু করছো? কাছেও যেতে দিবে না, হাত পোড়াতেও দিবে না। দেখো মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। নয়ন লাইটারটা হাতে নিতে যাবে, নদী বলে ওঠে, ওই কাছে আসতে দিব, কিন্তু আজকে কিন্তু আর কোনো দিন আসতে দিব না। মরে গেলেও আজকে বাসরাত আমারও ইচ্ছে করছে, তাই আসতে দিচ্ছি। এর মানে ভাবিস না তোর হাত পুরনো দেখে বলছি। থাক, লাগবে না, যাও ঘুমাও, কিছু করব না। নয়ন কথাটা বলে লাইটারটা তুলে ড্রয়ারের ভিতরে রেখে খাটের এক পাশে শুয়ে পড়ল উপর হয়ে। নদী কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে খাটে গিয়ে শুয়ে পড়ল ওর পাশে। নদী নয়নকে বলল, বেশি কষ্ট হইলে আমার কাছে আসতে পারিস। ঘুমাও, লাগবে না। নদী কিছুক্ষণ চুপ করে থাকলে পরক্ষণে নয়নের শরীরে হাত দিল। নয়ন কেঁপে উঠল। নদী নয়নকে ঘুরিয়ে দুই হাত চেপে ধরে ঠোঁটের দিকে এগিয়ে যেতে নয়ন অবাক হয়ে তাকিয়ে এক ঝটকায় ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী চমকে উঠল। নয়ন নদীর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো আর কিস করতে লাগলো। নয়ন নদীকে নিচে ফেলে দুই হাত চেপে ধরে কিস করতে লাগলো। নয়নের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো নদী। নয়ন নদীকে কিস করতে করতে পাগল বানিয়ে দিতে লাগলো। নদী নিজেকে কন্ট্রোল করতে না পেরে নয়নের উপরে ঝাঁপিয়ে পড়ল। একে অপরে নিজেদেরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ আদর করতে লাগলো দুইজন। আদরে করতে করতে ক্লান্ত হয়ে গেল। নদী নয়নের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। নয়ন নদীর কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ বউ। নয়নের কথার উত্তর দিতে যাবে অতীতের কথা মনে পড়তে নদীর সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়ে। নয়ন কিছু বলার আগে নদীর রেগে জোরে থাপ্পড় মেরে বলল, আমার দিকে ঘুরবি না, দূরে থাক, তোকে আমি ঘৃণা করি। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে থেকে কিছু না বলে এক পাশ হয়ে শুয়ে পড়ল। নদী কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলেই নয়ন দেখে নদী গোসল করে চুল শুকাচ্ছে। নয়ন নদীর কাছে পা টিপে টিপে যেতে লাগলো। নদীর সাথে সাথে ঘুরে উঠে থাপ্পড় মেরে বলল, খবরদার আমার কাছে আসবি না। ওকে, যাবো না, ধন্যবাদ। আই লাভ ইউ বউ। নদী রেগে মুখে ঘুষি মারল। নয়ন মুখ চেপে বলে, উফ, তুমি আর কোনো জায়গা পাও না, মুখে কেন ঘুষি মারো? তোর এই চেহারা দেখিয়ে তো তুই মেয়েদের নিচের বেডে নিয়ে যাস। আস্তে আস্তে তোর মুখে 12টা বাজিয়ে দিব। তারপর এখন থেকে আমি যাব, তোর এমন হাল করব কোনো মেয়ে যেন তোর দিকে না তাকায়। নয়ন নদীর কাছে গিয়ে দুই হাত চেপে ধরে দাঁতের দাঁত চেপে হাসি দিয়ে বলল, বউ তুমি আমাকে ভালোবাসো তাই না? ভালোবাসো দেখে তো আমার মুখের বানচিত্র পরিবর্তন করতে চাচ্ছ, যাতে তোমার জামাই তোমার থাকে, অন্য কেউ যেন না আসতে পারে আমার জীবনে। নয়নের কথা শুনে নদী কামড় মারতে যাবে, নয়ন বলে ওঠে, কুল বউ, আমি তো বুঝি আমাকে ভালোবাসো। থাক, মুখে প্রকাশ করা লাগবে না। আর ওই রকম কেন করো? কিস করবে? তুমি চাইলে আমি নিজেই করে দিতে পারি। কুত্তা, আমার উপর থেকে উঠে, না হইলে লাথি মারবো কিন্তু। ওকে ওকে, ঘুমাও, আমার ঘুম পাচ্ছে। মেয়েদের সাথে পার্টি আছে, যাবা তুমি? তুই যা, আমি কেন যাব? মেয়েদের তো তোর লাগে, আমাকে ছেলে নিয়ে এসে দিস।
নয়ন হাত ছেড়ে ওই পাশে ঘুরে শুয়ে পড়লো। নদী চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হঠাৎ করে নয়ন বলে ওঠে, নদী, এই ঘুমাতে দিবি? আর একবার ডাকলে গলায় ফ্যাস দিমু। নয়ন কিছু না বলে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নয়ন দেখে নদী পাশে নেই। নয়ন উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। মাথায় হেয়ার ড্রাই করে চুল ঠিক করে বাইকের চাবি নিয়ে নিচে চলে গেল। বসার ঘরে গেলে নয়ন দেখে নদী ও ড্যাডের সাথে বসে গল্প করছে। নয়নকে দেখে বলল, নয়ন, কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাব, কাজ আছে। চুপ কর, কিসের কাজ তোমার? বৌমাকে নিয়ে ঘুরতে যাবে। এখন আসো, তিনজন একসাথে নাস্তা করবো। ড্যাড, আমার একটু দরকার আছে, আমি আগামীকাল নিয়ে যাব। জাস্ট সেট আপ। এখন আমাদের সাথে নাস্তা করে বউকে নিয়ে বের হবে, না হইলে কার্ড। নয়নের ড্যাড আর কিছু বলবে তার আগেই নয়ন সোজা খাবারের টেবিলে গিয়ে বসলো। নদী অবাক হয়ে তাকালো। নয়নের ড্যাড বলে, চলো আম্মু, আমরা সবাই একসাথে খেয়ে নিই। নদী নয়নের ড্যাড গিয়ে নয়নের পাশে বসলো। নদী খাবার সার্ভ করতে গেলে নয়ন বলে ওঠে, কি ব্যাপার ড্যাড, হ্যান্ড হেল্পিংরা কোথায়? বৌমা সবাইকে ছুটি দিয়েছে, এখন থেকে যার যার কাজ সেই করবে। কি, যার যার কাজ সেই করবে মানে? তোমার জামা কাপড় তুমি আজ থেকে ধুয়ে দেবে, সাথে বৌমারটাও করবে। ছুটির দিনে বৌমার সব কাজে সাহায্য করবে। আমি এক সপ্তাহ পর বাইরে যাব, দুজন মিলেমিশে থাকবে। কোনো ঝামেলা করলে আমার কানে গেলে আমি সব সুযোগ সুবিধা তুলে নেব। ড্যাড, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি এখন নিজের পোশাক নিজে পরি। আমি তো অনেক পরিবর্তন হয়েছি, আর কত হব? এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি এখন আমার সাথে বেশি বেশি করছো। 10 লাখ থেকে এখন তুমি আমাকে 8 লাখ দাও। আমার এইটা দিয়ে চলা কষ্টকর হয়ে যায়। নয়নের কথা শুনে নদী চোখ বড় বড় করে বলল, কি, হাত খরচ 10 লাখ ছিল আর 8 লাখ দিয়ে চলতে কষ্ট হয়? আমার মাথা ঘুরছে। এই ছেলে বলে কি? আমি মেয়ে মানুষ, আমার হাত খরচ মাসে 40,000 টাকা। খাবার থেকে শুরু করে ওই টাকাতেই চলি, তাও মাস শেষে 5,000 টাকা থেকে যায়। আর ওই 8 লাখ টাকা নাকি? মাথা ঘুরছে। এত টাকা করে কি? চুপ করো, 8 লাখ কোনো টাকা হইল? ড্যাড, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই নদী, তুমি কি শুরু করছো? তুমি কি বোকা নাকি? সবাইকে যে ছুটি দিয়েছো, এত বড় বাড়ি তুমি একা সামলাতে পারবে নাকি? তুমি আমার একমাত্র বউ, তুমি থাকবে রাজার হালে। তুমি কেন কাজের লোক হতে চাচ্ছ? তুমি সবাইকে আসতে বলো, দরকার হইলে কাজের লোক আরো বাড়িয়ে নাও। আগে তো আমাকে কিছু করা লাগতো না। আগের দিনটা কত ভালো ছিল। ঘুম থেকে তুলে ফ্রেশ করে দিত, গোসল করলে পোশাক পরানোর মানুষ ছিল। কোথাও যাওয়ার জন্য বা কোনো কিছু লাগলে একবার বললে সব হাজির হয়ে যাইতো। সব শেষ করে দিয়েছে। কার কুবুদ্ধি যে শুনছে কে জানে। নয়নের কথা শুনে নদী চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নদী ধমক দিয়ে বলে, চুপ কর, এত আরাম ভালো না, শরীরের জন্য ক্ষতি। আর নিজের বাড়িতে কাজ করলে কেউ কাজের লোক হয়? পাগল নাকি তুমি? এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আমি রান্না করব, আমার কাজ আমি করব। আর ওই 50টা কাজের লোক ছিল, আরো কয়টা চাও? হ্যাঁ, এখন 5টা আছে, এটাই ভালো। কি, 5 জন রাখছো মাত্র? ড্যাড, এই মেয়ে কি পাগল হয়ে গেছে? ওর কোনো ধারণা আছে ওই কি বলতেছে? ড্যাড, এইটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি বাসায় আসবো না, আমি ফার্ম হাউস গিয়ে থাকবো। ওইখানে গেলে আমার আদর বেশি হয়, এখানে থাকা অসম্ভব। ওইখানে গেলে খালি আরাম, সব কিছু ওরা করে দিবে। ওখানে কয়টা রাখছেন? ওইখানে 60টা আছে। ওইখানে কে থাকে? আমি সপ্তাহে যাই, গিয়ে পার্টি করে বন্ধুদের সাথে সময় কাটিয়ে চলে আসি। আর ভার্সিটির ছুটিতে ওইখানে সময় কাটায় 1 সপ্তাহ। আর বেশি হইলে ঢাকার বাহিরে চলে যায় বা দেশের বাহিরে যায়। ড্যাড, আপনি ওকে এত আদরে আদরে বাদর বানিয়েছেন, এত আরামে কেউ রাখে? ড্যাড, ওর হাত খরচ 50,000 টাকা করা হোক। কি? নয়ন লাভ দিয়ে উঠলেই নয়নের ড্যাড বলে, তোমার যেটাই ভালো লাগে ওইটাই করো। অনেক ক্ষুধা লাগছে। কত সুন্দর ঘ্রাণ আসবে, খাবারে খেতে দাও। ড্যাডের কথা শুনে নদী খাবার পরিবেশন করতে লাগলো। নয়ন খাওয়া দাওয়া বাদ দিয়ে নদীর দিকে তাকিয়ে আছে। নয়নের ড্যাড খাবার মুখে দিয়ে বলে, কত বছর পর এমন সুস্বাদু খাবার খাচ্ছি। ধন্যবাদ তোমাকে। বলো, কি চাও আমার কাছ থেকে? আমার কিছু চাই না ড্যাড। আপনার ভালো লাগছে খাবার? অনেক। এইটাতে আমার হয়ে গেছে। আপনাদের পছন্দ হয়েছে, আমি এটাতেই খুশি। তা তো হয় না বৌমা, বলো কি চাও? কিছু চাই না, আপনারা খান।
লজ্জা পাও না। এটা তো তোমার বাড়ি, আর আমাকে ড্যাড বলে ডাকছো, তাহলে লজ্জা না রেখে বাপের কাছে কিছু চাইতে পারো। ড্যাড, ওনাকে কার্ড দিলে তো পারো, ওনার মন মতো পছন্দ করে কিনে নিতে পারে। গুড আইডিয়া। ড্যাড একটা কার্ড বের করে নদীর হাতে দিয়ে বলে, এটা রাখো, লিমিট নাই, তোমার যা লাগে কিনে নিও। ড্যাডের কথা শুনে নদী বলে ওঠে, না না, আমার কিছু লাগবে না, এটা আপনার কাছে রাখেন। আমায় যা দিয়েছেন এতে আমার অনেক। ড্যাড, আমার কাছে দাও, যা লাগে আমাকে বলে আমি নিয়ে এসে দিব। জি না ড্যাড, আপনি নিচের কাছে রাখেন, আমার কিছু প্রয়োজন হইলে ওর থেকে নিব। ওই বিয়ে করতে ওর হাত খরচ থেকে আমাকে কিনে দিবে, স্বামী হিসাবে ওর তো দায়িত্ব আছে। এই কি বলো, আমার এখন আছে মাত্র 1 লাখ, এইটা 2 দিনে শেষ হয়ে যাবে। অনেক কম খরচ করে এতদিন নিয়ে এসেছি। কয় মাস ধরে টাকা নিয়েছো? 10 দিন ধরে নিয়েছি, অনেক দিন হয়ে গেল। এবার কত কষ্ট করে চলছি ড্যাড, তুমি আরো কমানোর কথা বলো। ড্যাড, আর মাত্র 1 লাখ আছে, আরো কিছু দাও, ওকে নিয়ে তো ঘুরতে হবে। যদি কোনো কিছু লাগে আমি কিভাবে দিব? ওকে, এটা নেন, বৌমা যা লাগে তাই দেবে। নিজের জন্য খরচ করলে তোমার খবর আছে। আচ্ছা, আমি অফিসে যাচ্ছি। বৌমা, বাসায় আসতে পারবো না, যা লাগে ওকে বলো, আর না হয় ওর কাছ থেকে পাসওয়ার্ড জেনে নিও। যা মন চায় তাই কিনো। নদী কিছু বলার আগে হাত ধুয়ে চলে গেল। নয়ন মুখে হাসি রেখে কার্ডের দিকে তাকালে নদী টান দিয়ে নিয়ে বলল, এটা আমাকে দিয়েছে, এত খুশি হওয়ার কিছু নেই। না মানে, আমাকে কিছু দিয়েও, তুমি তো আমার বউ, তুমি নিশ্চয়ই স্বামীর অভাব দেখে অমানুষের মতো কাজ করবে না। চুপ, 8 লাখ টাকা কম নাকি? এত কি খরচ? এত টাকা কিভাবে 10 দিনে শেষ হয়ে যায়? ও, তুই নিশ্চয়ই মেয়েদের ভাড়া করে করে এসব করস। দেখো, বাজে কথা বলো না, তোমার ভাগ দিবে না বললেই হইল। থাকো, আমি বের হব, আর নিজের ভালো হইলে হেল্পিং হ্যান্ড নিয়ে এসো। যে কয়জন আছি ঠিক আছে, আর এই মাস যাক, পরে তোমাকে বোঝাবো মজা। আমার দূরে থাকো। আমাকে নিয়ে ঘুরতে যেতে বলছে, যদি না যাও তাহলে আমি কল দিয়ে জানিয়ে দিব। ড্যাড, ব্ল্যাকমেল করবে না, তুমি যাবে, গাড়ি নিয়ে যাও, বডিগার্ড আছে, ওদের নিয়ে যাও। কখনোই না, বডিগার্ড আমার জামাই না, তুই আমার জামাই, তুই নিয়ে যাবি। চল, আমাকে নিয়ে চল বলছি। দেখো, আমার কাজ আছে, একটা পার্টি আছে, ওইখানে পৌঁছাতে হবে, বুকিং করা হয়ে গেছে। কোথায় বুকিং করছস, আর কিসের পার্টি? আমার এক ফ্রেন্ডের বার্থডে, তাই আমি পার্টি দিব, সব রেডি আছে। এখন আমাকে যেতে হবে, ওইখানে গিয়ে সব সাজানো লাগবে। ওদের যেভাবে বলবো সেইভাবে কাজ করে দিবে, যত তাড়াতাড়ি যাওয়া যায়। কত খরচ হচ্ছে? খরচ জেনে কি করবে? কত হচ্ছে সেটা বলো। বেশি না, 2 লাখ। এই পাগল বলে কি রে? এই কোথায় এসে পৌঁছালাম রে বাবা, মাথা ঘুরতেছে। যা সামনে থেকে, ওইখান থেকে আয়, দেখ কি করি। তোর টাকা অপচয় করা বের করব। যাই করো যান, ড্যাডকে জানাও না। বাই, আগামীকাল তোমাকে নিয়ে ঘুরতে যাব, প্রমিস। আর শোনো, রাত হবে আসতে, তুমি যদি ভয় পাও তাহলে তোমার ফ্রেন্ডদের নিয়ে আসতে পারো, ওদের দাওয়াত দাও, এখানে থেকে যাক। চুপ কর, তুই রাত 10টার ভেতরে বাসায় আসবি। যদি না আসোস তাহলে তোর জন্য খুব খারাপ হবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। টাকা দেওয়া তো দূর, সবকিছু বাদ। থাক, আমি 10টার ভিতরে আসবো, বাই। ওই ওয়েট, রাতে কি যে বললি? তুই মেয়েদের সাথে পার্টি দিবি? তোর বন্ধু নাকি বান্ধবী? না মানে, উল্টা পাল্টা ভেবো না, বন্ধুরাও থাকবে। বাই, সময় নাই। নয়ন চলে গেল দৌড়ে। কাজের লোক এসেছে, বলল, ম্যাম, আমাকে ভাবি বলো, ম্যাম বলা লাগবে না। আর তোমরা খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি। আর তুমি তো বাসা ঘুরে দেখাতে চাইছো, খেয়ে আমার কাছে এসেছো। ঠিক আছে ম্যাম, সরি মানে ভাবি। নদী হাসি দিয়ে চলে গেল। 1 ঘন্টা পর মিম নদীকে নিয়ে সারা বাড়ি ঘোরাতে লাগলো। নদী বলে ওঠে, উফ, আর বাসা দেখবো না, এত বড় বাসা দেখা সম্ভব না, হাঁপিয়ে যাচ্ছি। আমি যখন এখানে নতুন আসি, আমি তো এই বাসায় 4 দিন ধরে ঘুরে দেখেছি। ছাদটাও বিশাল বড়, অনেক সুন্দর। নয়ন স্যারের জিমে যাবেন? ওনার সময় কাটানোর রুম আছে একটা, খেলার রুম একটা, পড়াশোনার রুম একটা, একটা জিমের একটা রুম ভর্তি শুধু তার জামা কাপড়টা, বিশাল বড়। একবার ভাইয়া পরিষ্কার করার জন্য দিয়েছিল। আম্মুকে আর কয়টা আন্টি ছিল, ওনাদের সেদিন গিয়েছিলাম। ওইখানে গেলে মনে হবে বিশাল বড় শোরুম।
কোথায় দেখি, চলো তো। মিম নদীকে ওইসব রুম ঘুরে দেখাতে লাগলো। নদী যত দেখছে অবাক হয়ে যাচ্ছে। সব দেখতে দেখতে দুপুর হয়ে গেল। নদী হাঁপিয়ে গেল। নদী নয়নের সময় কাটানোর রুমে গিয়ে মুগ্ধ হয়ে গেল। নদী খাটের উপর বসে পড়ল। মিমকে বসতে বলে মিম নিচে বসতে গেলে নদী বলে, আমার সাথে বসো, নিচে বসতে হবে না। মিম বসলো। নদী সবকিছু চোখ বুলিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে নদী বলে ওঠে, আচ্ছা মিস, এখানে দেখলাম অনেক যুবতী মেয়েরা কাজ করত। আচ্ছা, নয়ন ভাইয়া তোমাদের সাথে কখনো খারাপ নজরে তাকায় নেই? সত্যি করে বলবে, মিথ্যা বলবে না। আর ভয় পাওয়ার কিছু নাই, আমি কাউকে কিছু বলবো না, আমাকে নির্ভয়ে বলতে পারো। ভাইয়া ওই তো অনেক ভালো, খারাপ নজরে কেন তাকাবে? ভাইয়া আমাদের সবার সাথে খুব ভালো ব্যবহার করে, কখনোই আমাদের বুঝতে দিবে না আমরা যে এই বাড়ির কাজের লোক। এখানে যত মেয়েদের দেখছেন সব মেয়েরা এখানে আমার মতো ছোট থাকতে এসেছে। অনেক আপুরা ছিল, স্যার তাদের ভালো ভালো ঘরে বিয়ে দিয়ে দিয়েছে। আরও কয়েকটা তো ছিল তাদের বিষ হইলে বিয়ের ব্যবস্থা করে দেয়। দুই স্যার অনেক ভালো, ওনারা গরিবদের সাহায্য করে সব সময়। ওনারা তো এতিমখানা সব আছে, সব জায়গায় ওনারা টাকা দেয়। আর ছোট সাহেব বায়ের বান্ধবী অনেক, বাট উনি বাহিরে কেমন জানি না, উনি আমাদের সামনে তো অনেক ভালো, আমাকে এখন কিছু হইলেই ডাকে। বাট যারা আমার থেকে বড় তাদের আর ডাকে না। ডাকে মানে তোমাকে? খারাপভাবে নিয়ে না, মানে শহরের চাপ বা রুম পরিষ্কার করার সময় কেউ ফ্রি না থাকলে আমাকে দিয়ে করে। বাট যেটুকু যুবতী হয়ে গেছে তাকে পাঠাতে নিষেধ করে দেয়। ওনার সব কিছু আমার আম্মু আব্বু আঙ্কেল আন্টিরা করে, আপুদের রুমে ঢুকতে দেয় না। মোট কথা 15 বছর পর্যন্ত ওনার কাজ করতে পারবে, আর সব বাহিরের কাজ করবে। আর যা আসে বয়স্করা করে দেয়। ভাবি আপনি জিতেছেন, ভাইয়া অনেক ভালো, বাট মেয়ে বন্ধু অনেক। তাদের সাথে অনেকবার কথা বলতে দেখেছি, বাট বাসায় কোনোদিন নিয়ে আসে নাই। ও আচ্ছা, তার মানে যারা বড় মেয়ে তাদের দিয়ে ওই কোনো কাজ করায় না? তাদের দিকে তাকায়ও না। সাহেব বলতে পারে না এখানে কয়টা যুবতী মেয়ে আছে, কাকে কেমন দেখা যায়, শুধু আমাকে চেনে ভালো। বাট আমি মোটামুটি বড় হচ্ছি, আর আমাকে এখানে থাকা হবে না, বাইরে কাজে থাকা লাগবে। পড়াশোনা আর বাগানের দিকে সামলাবো। ও আচ্ছা। আর আপনি যদি বলেন আপনার সাথে থাকার জন্য, তাহলে আপনার কাছে থাকতে পারবো। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে এখানে। আমারও এই রুম আসলে ঘুম আসে। আচ্ছা আপনি ঘুমান, আমি যাই। আর খাবার দিয়ে যাব? ক্ষুধা লাগছে, চলো খেয়ে নেই। নদী মিমের সাথে যেতে লাগলো। নদী ভাবতে লাগলো, বাসার ভেতরে মেয়েদের দিকে তাকায় না, ওইদিকে ভালো আছে। কতজন আছে কাজের মেয়ের সাথে জোর জবরদস্তি করে। যাক, এটা শুনে ভালো লাগলো। নদী কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। রাত 10টা পর্যন্ত নদী নিচে মিমের সাথে নয়নের অপেক্ষা করতে লাগলো। নয়নকে কল দিতে যাবে, সাথে সাথে কলিং বেল বেজে উঠল। মিম বলে ওঠে, ছোট সাহেব এসেছে মনে হয়। মিম দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। নয়ন মিমকে দেখে ভ্রু কুচকে বলল, কিরে, ঘুমাস নাই? না সাহেব, ম্যাম আপনার জন্য অপেক্ষা করছে, আপনার সাথে খাবার খাবের জন্য। রেগে আছে কি? না, ঠিক 10টা বাজছে, বেঁচে গেছেন। এই নিয়ে চকলেট আমার বউটার সাথে সারা দিন থাকার জন্য। ধন্যবাদ সাহেব। মিম খুশি হয়ে চলে গেল। নয়ন আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে গেল। নদী রেগে কিছু বলতে যাবে, নয়ন হাঁটু গেড়ে সামনে বসে ফুলের তোড়া এগিয়ে দিল। নদী ভ্রু কুচকে তাকালো। নয়ন বলে ওঠে, ধন্যবাদ মাই ডিয়ার বউ, ড্যাডকে কিছু না বলার জন্য। এইসব কি? হাতে নাও, তোমার জন্য। নদী হাতে নিয়ে ফুলের ঘ্রাণ নিতে গিয়ে অবাক হয়ে গেল। নয়নের দিকে তাকাতে নয়ন বলে ওঠে, ক্ষুধা লাগছে, খেতে দাও। চলো। নদী ফুলের তোড়াটা নিয়ে খাবার টেবিলের সামনে গেল। নয়নকে খাবার দিল। নদী ফুলের তোড়ার দিকে তাকিয়ে ভালো করে দেখতে লাগলো। নয়ন লোকমা নিয়ে নদীর সামনে ধরল। নদী বলে ওঠে, আমি খাবো না, ক্ষুধা নাই। কয়েক লোকমা নাও, তারপর না খাইলে কিছু বলবো না। আমি খাইছি, খাবো না। সরি বললাম তো। আর 10টায় আসতে বলছো, 10টায় তো এসেছি। তোকে কিছু বলছি, তুই খা তো।
নদী উঠে যেতে নিবে, সাথে সাথে নয়ন হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে দিয়ে জোর করে খাইয়ে দিতে লাগলো। নদী উঠে যাওয়ার চেষ্টা করলে নয়নের শক্তির সাথে পারল না। নয়ন খাওয়া দাওয়া শেষ করে পানি খাওয়া দিয়ে ছেড়ে দিল। নদী রেগে থাপ্পড় মেরে দিল। নয়ন কিছু না বলে হাত ধুয়ে চলে গেল। নদী বলতে লাগলো, তুই আমাকে জোর করে সব খাওয়াই দিলি, তুই তো খাইলি না কেন? তুমি খাইছো, পেট ভরে গেছে। মেয়েদের আদর করলে কি আর পেটে জায়গা থাকে নাকি? নয়ন সিঁড়িতে দাঁড়িয়ে গেল। নদীর দিকে তাকিয়ে কিছু না বলেই রুমে চলে গেল। নদী প্লেট ধুয়ে রেখে ফুলের তোড়া নিয়ে রুমে চলে গেল। নয়ন ওয়াশরুম থেকে বের হলে নদী খাট থেকে উঠে বলে, ডায়মন্ড রিং আর এত চকলেট, তোমাকে কি আমি বলেছিলাম এসব আনতে? সরি জন্য নিয়ে এসেছি, আর ফ্রেন্ডকে গিফট দিতে গিয়ে এটা চোখে পড়লো, ভালো লাগলো তাই আমার বউয়ের জন্য নিয়ে আসলাম। আর মেয়েদের তো এসবের প্রতি লোভ বেশি থাকে, তাই ভাবলাম এটা দিলে একটু যদি রাগ কম করতে। নয়নের কথা শুনে নদী রেগে ফুলের তোড়া এক আছাড় দিয়ে বলল, তুই আমাকে লোভী ভাবস নাকি? আমাকে অন্য মেয়েদের মতো ভাবলে জীবনে বড় ভুল করবি। আমি টাকার পাগল না, বুঝলি? এইসব জিনিস তোর কাছে রাখ। নদী রেগে রিংটা নয়নের হাতে দিয়ে খাটে শুয়ে পড়ল। নয়ন বলে ওঠে, আমি তোমাকে ওইভাবে বলি নাই। চুপ কর তুই, আমাকে কিভাবে বলছিস ওইটা বোঝার ক্ষমতা আছে। তুই যদি ভাবস এইসব দামি দামি উপহার দিয়ে তুই আমাকে কিনে নিবি, তাহলে জীবনে বড় ভুল করবি। সব মেয়েরা দামি জিনিসের পাগল হয় না। নদী কথাগুলো বলেই রেগে নয়নের দিকে গ্লাসের পানি ছুঁড়ে মারল। নয়নের মুখে গিয়ে লাগলো। নয়নের সামনে চুলগুলো ভিজে গেল। নয়নের রাগ হলো। পরক্ষণেই নদীর কাছে গিয়ে ওর ওড়না দিয়ে ওর মুখ মুছতে লাগলো। নদী রেগে তাকাতে নয়ন দাঁতে দাঁত হেসে বলল, এইটা আমার বউয়ের ওড়না, তুমি কেন রাগ দেখাও? আমি কি তোমাকে কিছু বলছি নাকি? ছাড় আমার ওড়না। মুছে নেই তারপর। নয়ন জোর করে মুছে নিয়ে ওড়না ছেড়ে দিল। নয়ন নিচ থেকে ফুলের তোড়া তুলে ডাস্টবিনে ফেলে দিল। চকলেটগুলো টি টেবিলের উপরে রেখে দিয়ে টি শার্ট আলমারি থেকে বের করে পরে নিয়ে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে নদীর পাশে গিয়ে শুয়ে পড়ল। ওই পাশ হয়ে শুয়ে থাকলো। অনেকক্ষণ পর নদী চকলেট দিকে চোখ গেলে লোভ সামলাতে না পেরে আস্তে আস্তে নয়নের দিকে তাকিয়ে কিছুটা কাছে গিয়ে ওর মুখের সামনে হাত দিতে লাগলো। নয়ন চোখ বন্ধ করে নিল। সাথে সাথে নদী কোনো সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে চকলেটগুলো নিয়ে খেতে লাগলো। নয়ন ঘুমের ভান করে ঘুরলো। চোখ একটা খুলে দেখে নদী মজা করে চকলেট খাচ্ছে। নয়ন মনে মনে হাসতে লাগলো আর বলতে লাগলো, পাগলি বউটা আমার। নয়ন হাসি চেপে ঘুমানোর ভান করলো। নদী অনেকটা চকলেট খেয়ে বলতে লাগলো, যাক বাবা, অনেকগুলো খেয়ে ফেললাম। সকালে উঠে যদি জিজ্ঞেস করি চকলেটের কি হলো, কি বলবো? দূর, বলবো ইন্দুর খেয়েছে নিশ্চয়ই। আমি তো ঘুমাচ্ছিলাম। রাগ দেখালে আর কিছু বলার সাহস পাবে না। যাই ঘুমাই। নদী শুয়ে পড়লো। নয়ন মিটি মিটি হাসতে লাগলো। নদী ঘুমিয়ে গেলে নয়ন উঠে নদীর হাতে রিংটা পরিয়ে দিয়ে কপালে আলতো করে কিস করে ঘুমিয়ে গেল। নয়ন ঘুম থেকে উঠে দেখে নদী চকোলেটের দিকে লোভনীয়ভাবে তাকিয়ে আছে। নয়ন বলে ওঠে, গুড মর্নিং বউ। চুপ কর। কিসের গুড মর্নিং? বল ব্যাড মর্নিং। ও মা, কি হয়েছে? কি হয় নাই? তোর চেহারা দেখলেই আমার ব্যাড মর্নিং হয়। ও আচ্ছা, থাকো, ফ্রেশ হয়ে এসে চকলেটগুলো খাবো। তুমি তো রাগে খাইলে না। নয়নের কথা শুনে নদী নয়নকে মনে মনে গালি দিতে লাগলো আর বলতে লাগলো, আমার জন্য আনছিস, আমি খাবো, তুই কেন খাবি? রাগ করছে, রাগ ভাঙানোর চেষ্টা করবি, বলবি বউ চকলেটের উপরে রাগ করো না, চকলেট খাও, চকলেটের উপরে রাগ করে লাভ আছে? সেটা তা না বলে আমার চকলেটগুলো খাবে। মন চাচ্ছে মুখ মেরে ভর্তা বানিয়ে দেই। কি ব্যাপার, কিছু ভাবছো নাকি? কই না তো, যা ফ্রেশ হতে, রান্না করা শেষ হয়েছে। ওকে। নয়ন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়। খাটে বসে চকলেট খেতে লাগলো মজা করে। নদীর দিকে তাকিয়ে থাকলে দেখে নদী মুখ লোভনীয় ভাবে তাকিয়ে আছে। নয়ন বলে ওঠে, কেউ চাইলে খাইতে পারে। ওইটা খাইতে আমার বয়ে গেছে। নদী মুখ ভেঙচি দিয়ে চলে গেল। নয়ন হাসতে লাগলো। নয়ন চকলেট দুইটা খেয়ে নিচে চলে গেল। নদীর সাথে বসে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হইলে নয়ন বলে ওঠে, রেডি হয়ে নাও, কোথায় যাব? ঘুরতে যাব, আর তোমার শপিং করতে হবে, সাথে আমারও। কি, এইটা দোকান দিয়ে রাখছো? তারপরও তোমার শপিং লাগবে? কই আমার পোশাক নাই? আমি কত গরিব হয়ে গেছি দেখছো না? কি? কিছু না, যাও রেডি হয়ে নাও, তারপর দুইজন মিলে বের হব।
নয়ন নদীকে পাঠিয়ে দিয়ে ওই ফোনে কথা বলতে লাগলো। কথা শেষ হলে নয়ন উপরে চলে গেল। নদীকে দেখে নয়ন বলে ওঠে, মাশাআল্লাহ, তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। তুমি শাড়ি পরলেই তো পারো। এটা পরবো না, তুই যেটা পছন্দ করবি ওইটা আমি করব না। শাড়ি খুলতে যাবে নয়ন, সাথে সাথে হাত ধরে ফেললো। নদী বলতে লাগলো, ছাড় বলছি, আমার হাত ছাড়, আমি শাড়ি খুলে ফেলবো। নয়ন নদীর মুখের উপর থেকে চুলগুলো ছড়িয়ে দিয়ে বলল, কখনো অন্যের উপরে রাগ করে নিজের ক্ষতি করো না। নিজের শরীরে মনে আঘাত করলে নিজেকে ব্যথা সহ্য করতে হবে, অন্য কারো শরীরে কিন্তু লাগবে না। নয়ন কথাগুলো বলে ছেড়ে দিল। নদী কিচ্ছু বলল না। নয়ন নদীর শাড়ির সাথে মিলিয়ে পাঞ্জাবি পাজামা বের করে পরে চলে গেল। পাঞ্জাবি পরে বের হলে নদী চোখ ছানা পড়া হয়ে গেল। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নদী। মনে মনে ভাবতে লাগলো, এই বদমাইশটা যা পরে তাতে ওকে এত কিউট লাগে কেন? উফ, পাঞ্জাবিতে ওকে দেখে মনে হচ্ছে এখনই বাসরটা করে ফেলি। এত নেশা লাগছে। কন্ট্রোল নদী, কন্ট্রোল। নদী নিজেকে কন্ট্রোল করে বলল, আরো মেকআপ করবি নাকি? আমি কি মেয়ে যে মেকআপ করব? আমি ন্যাচারাল ভালো। বাদরের মতো লাগছে, আবার বলে ন্যাচারাল। ভালো লাগছে না, চেঞ্জ করব কি? লাগবে না, যাই পরস, তোকে বাদর লাগে, চল। নদী কথাগুলো বলে চলে গেল। নয়ন গ্যারেজে গেল। নদীকে বলল, এইদিকে আসো তো। নদী এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? কোনটাতে যাবে? ইয়ামাহা RM BS7, হোন্ডা CBR 150R 2025, KTM RC 125, হোন্ডা CB 125 আর এক্স মোশন, ইয়ামাহা R15 V ভার্সন 4, ইয়ামাহা XSR 155, সুজুকি GXSR 150, ইয়ামাহা R15 ভার্সন 3, রয়্যাল এনফিল্ড মেটিওর 350, সুজুকি জিক্সার SF 250। আরো বলতে যাবে নদী থামিয়ে দিয়ে বলল, এত দামি বাইক, আর এইটা কি বাইকের শোরুম নাকি? ধ্যাত, তুমি এত অবাক হও কেন? কোনটাতে যাবে সেইটা বলো, আর যদি কারে যাইতে চাও বলো। ওয়েট, ওইটা খুলতেছি। না থাক, বাইকে যাব, আমার মাথা ঘুরে তোমাদের কিছু দেখলে। ওকে, কোনটা যাবে? ইয়ামাহার 15 MBS7, এইটাতে যাওয়ার শখ। ওকে। নয়ন গ্যারেজের ভিতরে গিয়ে বাইকটা বের করে আনলো। নদী বাইকে উঠে খুশিতে মনে মনে বলল, ইস, আমি যদি বাইক চালানো পারতাম তাহলে সবগুলো বাইক চালানোর সুযোগ হতো। ওকে কি বলবো বাইক চালানো শেখানোর কথা? নদী ভাবতে লাগলো। নয়ন নদীকে ঘুরতে চলে গেল। সারাদিন ঘুরে নয়ন শপিং মলে চলে গেল। নয়ন নদীকে শপিং করিয়ে শপিং মল থেকে বের হয়ে নয়ন বলে ওঠে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি বাইক নিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি। নদী এ কথা শুনে নয়ন চলে গেল। নয়নের ফোন বাজলে নয়ন কলটা রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে বাইক নিয়ে যেই নদীর কাছে যেতে দেখে নদী নেই। নয়ন চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। নয়ন বাইক থেকে নেমে নদীকে খুঁজতে লাগলো। শপিং মলের ভিতরে চলে গেল। সারা রাত নয়ন খুঁজে নদীকে কোথাও পেল না। নয়ন বাইক নিয়ে বাসায় গেলে নয়ন বাসার ভিতরে ঢুকতে ল্যাপ ফোন বেজে উঠলো। নয়ন ওইদিকে না তাকিয়ে নদী নদী বলে ডাকতে লাগলো। মিমসহ সবাই ছুটে এসে বলে, সাহেব, ভাবি তো বাসায় আসে নাই। ভাবি না আপনার সাথে গেল? নদী আসে নাই? না। নয়ন বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করতে উপাস থেকে বলে ওঠে, হ্যালো নদী, কোথায় তুমি? পাগল হয়ে গেছো? তোমাকে আমি ওইখানে খুঁজতে অবস্থা খারাপ হয়ে গেছে, আর তুমি ল্যান্ড ফোনে কল দিচ্ছ। নদী কোথায়? তুমি বাসায় আসো নাই? নয়ন, আমি আর বাসায় ফিরবো না। নদী, কি বলছো? ফিরবে না মানে? কোথায় তুমি? আমি বাসায় চলে এসেছি, তোকে মুক্তি দিয়ে দিলাম, ভালো থাক। তোর মতো কাপুরুষের সাথে সংসার করা যায় না। তোকে দেখলে আমার ঘৃণা বেড়ে যায়, মন চায় খুন করি তোকে, কিন্তু তোকে খুন করলে আমার লস। নদী, এভাবে কেন গেলে? সত্যি করে বলো, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তুমি এভাবে না গিয়ে ভালোভাবে তো যেতে পারতে। নদী, তুমি বাসায় আসো। ড্যাড আসলে আমি কি জবাব দিব তাকে? তা তো আমি জানি না, তুই বুঝে। ভালো থাক, আর কখনোই আমাকে ফোন দিস না। এইটা আমার বাসার ল্যান্ড নাম্বার, কল দিস না। নয়ন আর কিছু বলার আগে নদী কল কেটে দিল। নয়ন ওইখানে বসে পড়ল। চোখের পানিগুলো আর বাধা মারল না, নিজের গতিতে বয়ে যেতে লাগলো। নয়ন ল্যান্ড ফোনটা রেখে উঠে আস্তে আস্তে রুমে চলে গেল। নয়ন পুরো রুম ফাঁকা লাগতে লাগলো। নয়ন চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো।
নয়ন খাটের উপর শুয়ে পড়ল। আর দিন পর আমি কি করছি উনি এখানে থাকবে না? আমাকে কেন দোষ দিচ্ছ? তুই বৌমাকে লুকিয়েছিস? দেখ, আমি কোনো কথা শুনতে চাই না। তুই বৌমা নিয়ে আসবি, যদি বৌমাকে না নিয়ে আসো তাহলে আমি তোকে ত্যায্যপুত্র করব। তুই নিজের লিমিট ক্রস করে ফেলেছিস। ড্যাডের কথা শুনে নয়ন কয়েক পা পিছিয়ে গেল। নয়ন ও ড্যাডকে কিছু বলবে তার আগেই নয়ন কে থাপ্পড় মারল। নয়ন ও ড্যাডের দিকে তাকিয়ে বলল, ড্যাড, তুমি আমার গায়ে হাত তুললে। হ্যাঁ, তুলছি। এই হাত যদি আগে তুলতাম তাহলে তুই এত বিগড়ে যেতে পারতি না। তোর জন্য কি করি নাই আমি? তোকে ছোট থেকে মা বাবার ভালোবাসা দিয়ে বড় করেছি, তোর সকল আবদার আমি পূর্ণ করেছি। কিন্তু তুই আমার চোখের আড়ালে মেয়েদের সাথে কি করস আমি জানি না। তুই কোথায় কি করিস আমি সব জানতাম। আমি শুধু তোকে ভালো হওয়ার সুযোগ দিয়েছি বারবার। লাস্টে একটা মেয়েকে নিয়ে এনেছি দিলাম, আর তুই তাকে গুম করে দিলি। আমি কোনো কথা শুনতে চাই না। ড্যাডের কথা শুনে নয়ন হাঁটু কেড়ে বসে কান্না করতে করতে বলল, আমি নদীকে ভালোবাসি ড্যাড, কিন্তু আমি নিজের ভুলের শাস্তি পাচ্ছি। ড্যাড, আমাকে যদি আগে তুমি শাসন করতে তাহলে আমি এই পথে যেতাম না। ড্যাড, আমি নদীর সাথে অন্যায় করেছিলাম, তোমাকে আমি কিভাবে বলবো? কি অন্যায় করেছিলে আমি সব জানি। বৌমাকে তুমি ফিরে আনবে, না হলে আর এই বাড়িতে ফিরে আসো না। বের হয়ে যাও। যেদিন বৌমাকে নিয়ে আসতে পারবে সেদিনই তুমি ফিরে এসেছো। ড্যাড গার্ডদের ইশারা করলো, নয়নকে ধরে নিয়ে যেতে লাগলো। নয়ন কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ড্যাড, ওই আমাকে ভালোবাসে না, আমি কিভাবে ওকে ফিরিয়ে আনবো? ড্যাড, ওই আমাকে ঘৃণা করে। প্লিজ ড্যাড, এমন করো না। নয়নের ড্যাড কিছু না বলে নিজের রুমে চলে গেল। 1 মাস পর ম্যাম, আমার ভাগনা, আপনি কাজের লোক চাইছিলেন। আমার ভাগনা সব কাজে পারদর্শী। ওকে, ঠিক আছে, সব কিছু বুঝিয়ে দাও। ওকে স্যার। শাকিল, চল আমার সাথে। নয়ন রহিমের সাথে যেতে লাগলো। রহিম ওর রুমে নিয়ে গেল, নয়নকে বসতে দিয়ে বলে, স্যার, এমন কিছু করেন না। আমার চাকরিটা খেয়ে দিক। আমি গরিব মানুষ, আমার পেটে লাথি দিয়েন না। চাচা, চিন্তা করেন না, আমি এমন কিছু করব না যে আপনার কোনো সমস্যা হবে। স্যার, আপনাকে কি কি করতে হবে আমি বুঝিয়ে বলছি। রহিম চাচা নয়নকে সব বুঝিয়ে দিতে লাগলো। নয়ন সব শুনে বলল, ওকে চাচা, আমি সব পারবো। রহিম চাচা চলে গেল। নয়ন চৌকির উপরে বসে থেকে ভাবতে লাগলো। বাসার ভিতরে থাকার চেষ্টা করতে হবে। নদী কি বাসায় আছে নাকি কোথাও গেছে? যেভাবে হোক নদীর সাথে দেখা করতে হবে। নয়ন ভাবছিল, হঠাৎ ডাক আসলে নয়ন চলে গেল। নয়ন বাসার ভিতরে গেলে নয়ন চমকে গেল। নয়ন হাত পা কাঁপতে লাগলো। নয়নকে দেখে রহিম চাচা বলে ওঠে, ম্যাম, এইটা আমার ভাগনা শাকিল, উনি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কাজ কি জানো তো? মনোযোগ দিয়ে কাজ করো, কাজের কোনো কমতি যেন না দেখি। ঠিক আছে ম্যাম। জানিয়ে আসো, যাও। নয়ন রাহিলা চৌধুরীর কথা শুনে চলে গেল। রান্নাঘরে গেলে কাজের বুয়া চা বানিয়ে দিল। নয়ন চাটা নিয়ে বের হলো। নয়ন নদীকে দেখে বুকের ভেতরে শান্তির অনুভব করতে লাগলো। নয়ন সবাইকে চা দিতে লাগলো। নদীর হাতে দিতে যাবে, নদী নয়নের হাত দেখে চমকে গেল। নদী নয়নের দিকে তাকাতেই চমকে উঠল। নয়নকে দেখে নদী দাঁড়িয়ে গেল। নদী কিছু বলার আগে একজন বলে ওঠে, এই ছেলে, আমার জুতোগুলো পালিশ করে দাও, আমি কলেজে যাব। তুলির কথা শুনে নদী বলে ওঠে, নিজের কাজ নিজে করে খা। আর তুমি এখানে কি করছো? ম্যাম, আমি আপনাদের বাসায় নতুন কাজের লোক। ছোট ম্যাম, আমি আপনার জুতা পালিশ করে দেই। নয়ন তুলির সাথে যেতে লাগলো। নদী ওদের পিছন পিছন যেতে লাগলো। তুলি জুতা দিয়ে ওয়াশরুমে চলে গেল। নয়ন তুলির জুতা পলিশ করতে যাবে, সাথে সাথে নদী হাত ধরে বলে, এসব কি হচ্ছে? ম্যাম, আমার হাত ছাড়েন, আমাকে কাজ করতে দেন। নয়ন পলিশ করতে যাবে, নদী হাত থেকে নিয়ে নিজে পলিশ করতে লাগলো। নদীর হাত থেকে নিচে চাইলে নদী রাগী লোক নিয়ে তাকিয়ে থাকলো। পলিশ করা শেষ হলে তুলির আসার শব্দ পেয়ে নদী তাড়াতাড়ি করে চলে গেল। তুলি বলে ওঠে, কাজ শেষ? জি। আচ্ছা, তোমার গায়ের রঙে তো কালো কেন? কি বিচ্ছিরি দেখতে। তুলির কথাই নয়ন বলে ওঠে, ম্যাম, আর কিছু করতে হবে কি? লাগবে না, এখন আসতে পারো। নয়ন চলে গেল। নয়ন নিচে চলে গেল, সবার বলা মতো কাজ করতে লাগলো। নদী রাগে তাকিয়ে থাকতে লাগলো। নয়ন সারাদিন কাজ করে রাতে ক্লান্ত হয়ে গেল। নদী খাবার খেতে বসলো। নয়ন নদীর দিকে তাকিয়ে থাকলো। নদী বলে ওঠে, আমি এখানে খাবো না। এই শাকিল, আমার রুমে খাবার দিয়ে যাও। খাওয়া শেষ হলে থালা বাসন নিয়ে আসবে, ওকে? আচ্ছা ম্যাম।
নদীর খাবার নিয়ে নয়ন যেতে লাগলো। নয়ন নদীর রুমে গেলে নয়ন খাবারের প্লেট রাখতে নদী রেগে কলার চেপে ধরে বলল, মুখে শরীরে কালো রং করলে নাম চেঞ্জ করলে বুঝবো না? তুই যে নয়ন, এখানে কেন এসেছিস? ওর কাজের লোক হয়ে কেন এসেছিস? নদী, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সাথে বাসায় চলো। কোনোদিনও যাব না। তুই এখন এখান থেকে চলে যা। এইসব করে কি বোঝাতে চাস? কিছু না, যতদিন তুমি আমার সাথে যাবে না ততদিন আমি এখানে পড়ে থাকবো। কোনো লাভ হবে না। আমি কোনোদিনও তোর সাথে যাব না। আর তোকে দেখলে আমার ঘৃণা হয়। তুই কেন আমার এখানে আসলি? আমার চেহারা দেখে ঘৃণা হয়, তাই আমি আমার রং চেঞ্জ করে দিয়েছি যাতে তোমার আমাকে দেখে ঘৃণা হয়। জাস্ট শাট আপ। তুই এখান থেকে যাবি, না হইলে আমি সবাইকে বলে দিব তুই ছদ্মবেশ নিয়ে এসেছিস। তোকে তখন সবাই মেরে ফেলবে। তুই এখান থেকে যা, মরতে না চাইলে। আমি বললাম না আমি কোথাও যাব না। আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না। তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। হয় তোমাকে নিয়ে এখন থেকে যাব, আর না হইলে আমি সবার হাতে মরতেও রাজি আছি। নিজেকে কি ভাবস? এখান থেকে চলে যা। তোর বাপের একমাত্র ছেলে তুই। নিজের বাপের কথা ভেবে চলে যা। ওই মানুষটা শেষ হয়ে যাবে তোর কিছু হইলে। আমি যেইটা বলি ওইটাই করি। হয় মৃত, আর না হয় তোমাকে সারা জীবনের মতো পাবো। তুই মরে যা। তোর মতো ছেলের সাথে আমি যাব না, কখনোই না। আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার বিয়ে 1 মাস পরে। তুমি আমার বউ, আমার সাথে ডিভোর্স হয় নাই। তুমি কিভাবে বিয়ে করবে অন্য কাউকে? ডিভোর্স পেপার সাইন করে দিবে। এখানে এসেছো ভালো, ডিভোর্স পেপারে সাইন করে দিও। কোনো দিনও না। আমি তোমাকে বিয়ে করতে দিব না। তুমি আমার সাথে যাবে। ওই চুপ কর। তোর আশা কোনোদিনও পূর্ণ হবে না। ওই শোনো, খাবার খেয়ে এখান থেকে চলে যা। তোমার খাবার আমি কেন খাবো? আমার ক্ষুধা নাই। তুই খেয়ে যা এখান থেকে। আমি না খেয়ে থাকলে কারো কিছু যায় আসে না। নয়ন কথাটা বলে চলে গেল। নদীর রাগ হলেও কিছু বলতে গিয়ে বলল না। নয়ন নিচে চলে গেল। নদী উপর থেকে সব দেখতে লাগলো। নয়ন নিচে গেলে তুলি বলে ওঠে, কি রে, আপন না খাবার প্লেট আনার কথা? উনি খাবার খাবেন পরে। তুই তাহলে এতক্ষণ কি করলি? আমি ফোনে কথা বলছিলাম, তাই খেয়াল ছিল না। ওই দাঁড়িয়ে আছে। ওই শাকিল সকালে আমার জন্য চা নিয়ে আসছিস তো? সকাল সকাল নিয়ে আসিস। ওকে ম্যাম। রহিম বলে ওঠে। আয় শাকিল, খাবার খেয়ে নিবি। রহিমের আর বাকি সবার সাথে নয়ন নিচে বসে খেতে বসলো। নয়নের খাবার দেখে নদী মনে মনে বলতে লাগলো, খুব জিদ তাই না? দেখবো কতদিন থাকতে পারো। আদরের দুলাল সেই সাথে এখানে থাকবে কাজের লোক হয়ে। শক্ত চৌকিতে ঘুমাতে কেমন মজা লাগবে বুঝ। বাঁচা খাবার খেতে কেমন লাগে খা। নদী কথাগুলো ভেবে নিচে তাকাতে দেখে নয়ন সবার সাথে বসে মজা করে খাচ্ছে। নদী ভ্রু কুচকে তাকালো। নয়ন নদীর দিকে তাকিয়ে চোখ টিপ মারলে নদী রেগে তাকালো। নয়ন খাবারের দিকে নজর দিল। খাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে চৌকিতে ঘুমাতেই নয়নের পিঠে হাতে ব্যথা পেতে লাগলো। নয়ন অনেক কষ্টে শুয়ে থাকতে লাগলো। সারা রাত ঘুম হলো না। সকালে উঠে উজু করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে রান্নাঘরে গেলে চা দিয়ে নদী রুমে পাঠালো। নদী রুমের সামনে গিয়ে নক করলো। নদী দরজা খুলে দিল। নয়নকে দেখে বলল, এত সকালে এখানে কি? আপনার চা। রেখে যাও। নয়ন নদীর ঠোঁটের দিকে তাকাতে নদী ভ্রু কুচকে তাকালে নয়ন সুযোগ বুঝে কিচ করে দৌড়ে চলে গেল। নদী ভেবাচাকা খেয়ে গেল। নয়ন নিচে গিয়ে সব কাজ করতে লাগলো। সারাদিন কাজ করতে লাগলো। নদী মাঝে মাঝে কিছু কাজে সাহায্য করতে লাগলো। 15 দিন পর হঠাৎ করে রাহেলা চৌধুরী বাসার ভিতরে ঢুকতেই সবাই দৌড়ে গিয়ে ধরলো। নয়ন দেখে রাহেলা চৌধুরী মাথা দিয়ে রক্ত পড়ছে। নদীর আব্বু বলে ওঠে, রাহেলা, তোর এই অবস্থা কিভাবে হইল? কে তোর এই অবস্থা করেছে? শফিক আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাকে মারতে চাইছিল। শফিক এমন কাজ করতে পারলো? ওই শফিক খুব বার বেড়েছে। এই নদী, ফার্স্ট বক্স নিয়ে আয়। নদী দৌড়ে নিয়ে আসলো। রাহেলা চৌধুরী মাথায় ব্যান্ডেজ করে দিতে লাগলো। নদী বলে ওঠে, ফুপি, বডিগার্ড বাড়িয়ে দাও। আর ফুপি, ওদের সাথে যত আত্মীয়তাই করো না কেন, ওরা কখনোই ভালো হবে না। ওসমান ভাই আমাকে সাহায্য করেছে। ওনারা তো আর খারাপ না, তোকে ভালোবাসে আশিক। ওর ভাই তো নাকি? চুপ থাকো ভাইজান। 5 ঘন্টা পর প্রজেক্ট ওইখানে যেতে হবে। ওনারা সবাই আসবে। ওদের গ্রামে গেলে আবার কি না কি করে। ওরা আবারও তোমাদের উপর হামলা করবে।
রাহেলা, তোকে যেতে হবে না, আমি যাব ওখানে। না, আমাকে যেতে হবে। ওনাদের সাথে কথা বলা লাগবে, যেভাবেই হোক প্রজেক্টটা পাওয়া লাগবে। ওরা তো দুর্নীতি করে জিতে যাবে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমি এখন উঠছি। রাহেলা চৌধুরী চলে গেল। নয়ন নিজের কাজ করতে লাগলো। 5 ঘন্টা পর রাহেলা চৌধুরী নদীর আব্বু বের হতে লাগলো। নয়নও ওদের পিছন পিছন যেতে লাগলো। নয়ন একটা রিক্সা নিয়ে ওদের পিছন পিছন চলে গেল। ওরা নামলে নয়ন নেমে ভাড়া দিয়ে আড়ালে চলে গেল। নয়ন শ্রমিকদের ভিতরে চলে গেল। সবাই গোল হয়ে বসে আছে। কয়েকজন মানুষ রাহেলা চৌধুরীকে ঠেস দিয়ে কথা বলতে লাগলো। নয়ন হাত মুঠো করে ফেলল। মিটিং শুরু হলে সবার মতামতের পর রাহেলা চৌধুরী নিজের কাজ বুঝিয়ে কথা বলতে পারল না। তখন নয়ন পিছন থেকে বলে ওঠে, স্যার, উনি আপনাদের ভালোভাবে বোঝাতে পারে নাই, আমি আপনাদের বোঝাচ্ছি। এই ছেলে, তুমি এখানে? আমার কাজিনের সাথে দেখা করতে আসছিলাম। ওই যে আমার কাজিন, আপনাদের দেখে থেমে গেলাম। এই কালো ভূত, তুই এখানে কথা বলার কি? যা এখান থেকে। স্যার, অনুমতি দিলে আমি ওনার কথাগুলো গুছিয়ে বলতে পারি। নয়নের দিকে রাগী লোক নিয়ে তাকালো। নয়নকে বলার সুযোগ দিলে নয়ন সবকিছু সুন্দর করে গুছিয়ে বলতে লাগলো। নয়নের কথা বলার ধরন, নয়নের হাত নাড়ানো সব দেখে রাহেলা চৌধুরী থমকে গেল। নয়ন সবাইকে বোঝালে শ্রমিকরা সাথে সবাই হাততালি দিল। সবাই প্রশংসা করতে লাগলো। প্রজেক্ট মালিক বলে ওঠে, ম্যাম, আপনাদের সাথে কাজ করতে আমি রাজি। এভাবে কাজ করলে আমাদের হাজার গুণ লাভ হবে। আর এই ছেলেটাকে, উনি কথা বলার ধরন অনেক সুন্দর। আমার মনে হয় ওনাকে নিয়ে কাজ করলে আপনাদের সুবিধা বেশি হবে। ধন্যবাদ স্যার। রাহেলা চৌধুরীর সাথে প্রজেক্ট সাইন করে দিল। নয়নের দিকে খুশি হয়ে তাকালো। নদীর আব্বু কাঁধে হাত দিয়ে বলল, গুড জব। ধন্যবাদ স্যার। রাহেলা চৌধুরী ওনাদের বিদায় দিল। নয়নের কাছে সে কিছু বলবে, তখনই শফিক চৌধুরী রেগে রাহেলা চৌধুরী গলা চেপে ধরতে যাবে। সাথে সাথে নয়ন হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে হাত দিয়ে মুখে বুকে পায়ে মারতে সাথে সাথে নিচে পড়ে গেল। সবাই ভয় পেয়ে গেল। পিছন থেকে একজন নয়নের মাথায় বাড়ি মারলে নয়ন রাহেলা চৌধুরীর উপরে গিয়ে পড়ল। রাহেলা চৌধুরী নয়নকে ধরল। নয়ন মাথায় হাত দিয়ে দেখে রক্ত। পিছনে তাকিয়ে নয়ন লাঠি ধরে ওইখানে থাকা সবগুলোকে মেরে ফেলে দিল। রাহেলা চৌধুরী বলে ওঠে, এই, তোমার মাথা দিয়ে তো রক্ত পড়ছে। রাহেলা চৌধুরী শাড়ির আঁচল ছিঁড়ে নয়নের মাথা বেঁধে দিল। নদীর আব্বু বলে ওঠে, এই, এখান থেকে চলো তোমরা। নয়নকে ধরে গাড়িতে তোলা হলো। নয়ন বলে ওঠে, স্যার, ম্যাম, আমি রিকশায় যাই। কাজের লোক হয়ে আপনাদের সাথে এক গাড়িতে যাওয়া। চুপ করো। আমাদের জন্য এত কিছু করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি কি পড়াশোনা জানো? জি, কোন পর্যন্ত পড়ালেখা করছো? ইন্টার পর্যন্ত, আর পড়তে পারি নাই। বাহ, অনেক দূর পড়েছো। তা চাকরি করা বাদ দিয়ে এখানে কাজের লোক হয়েছো কেন? মামা খালু না থাকলে চাকরি হয় না। যেখানে যাই মানুষ লাগে। তুমি আমাদের প্রজেক্টে কাজ করবে। তোমাকে পেমেন্ট 30,000 দিব। অত টাকা? হ্যাঁ, ভালো কাজ করলে আরও বাড়িয়ে দেওয়া হবে। ম্যাম, আমি আপনার সাথে থাকতে চাই, আপনার বডিগার্ড হয়ে। আমি শুনেছি বডিগার্ড পেমেন্ট বেশি। নয়নের কথা শুনে রাহেলা চৌধুরী হাসতে লাগলো। রাহেলা চৌধুরী বলে, ওকে, তোমার যেটা ভালো লাগে ওইটাই করতে পারো। তুমি যত বেশি কাজ করবে তত পেমেন্ট বাড়বে। ওকে, তাহলে আমি আপনার বডিগার্ডের সাথে হেল্পিং হ্যান্ড। ওকে, তোমার কাছে টাকা পয়সা কি আছে? না, মানে এই নাও 5,000। এটা দিয়ে যা মন চাই কিনে খাও। না না ম্যাম, মাসের আগে পেমেন্ট আমি নিতে পারবো না। আগে কাজ, তারপর তার পরিশ্রমের টাকা নিব। আরে, এইটা আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি। নিয়ে নাও। নয়ন টাকাটা হাতে নিল। নয়ন টাকাটা দেখে এক পলকে তাকিয়ে থাকলো। বাসার সামনে নামলো। নয়ন ওই সোজা রুমে চলে গেল, বাসার ভিতরে গেল না। নয়ন মাথা না ভিজে গোসল করে নিল। গোসল করে নয়ন খাটে বসে পড়ল। রহিম চাচা এসে বলল, স্যার আপনাকে ডাকে। যাচ্ছি। নয়ন চলে গেল। বাসার ভিতরে গেলে নয়নের মাথায় ব্যান্ডেজ দেখে নদী নিচে নেমে এসে নয়নকে বলল, কিরে, তোর মাথায় ব্যান্ডেজ কেন? তুই না কাজ করছিলি? করতে করতে কি হলো? শাকিল আমাদের অনেক বড় উপকার করছে আজকে। আমাদেরকে বাঁচাইছে, প্রেজেন্টটাও পাইয়ে দিতে সাহায্য করেছে।
মানে কি? রাহেলা চৌধুরী সব খুলে বলে নদী রেগে নয়নের গালে সজোরে থাপ্পড় মারল। সবাই চমকে উঠে দাঁড়ালো। নয়ন গালে হাত দিয়ে নদীর দিকে তাকালো। নদীর আব্বু বলে, নদী হচ্ছেটা কি? ওকে মারলি কেন? ওই তোমাদের বাঁচাইছে। ওই আরো ওদের বিগড়ে দিয়েছে। ওর কারণে আরো ওরা হিংস্রতা প্রকাশ করবে। তুই এখান থেকে চলে যা, যা সর্বনাশ করার করছস বের হয়ে যা। আমি এখন থেকে কোথাও যাব না ম্যাম। আমি আপনাদের নতুন বডিগার্ড। ম্যাম আমাকে 5,000 টাকা হাদিয়া দিয়েছে। বডিগার্ড হইলে ওনার সব কাজ করে দিলে আরও অনেক টাকা পাবো। আমার ইনকাম করার জায়গাটা নষ্ট করে দিবেন না। টাকার কি লোভ! কি 5,000 টাকা? হ্যাঁ ম্যাম, আপনি আমাকে ডাকছিলেন। শোনো, আজ থেকে তুমি ওই রুমে থাকবে। তোমাকে সুযোগ সুবিধা ভালোই দেওয়া হবে। কপি, ওই কালোকে দেখতে হবে। দূরেই তো ভালো ছিল, ওকে দেখলে আমার গা গুলিয়ে আসে। কি বিচ্ছিরি কালো! তুলির কথা শুনে রাহেলা চৌধুরী থাপ্পড় মেরে বলল, চুপ! ওই কি মানুষ না? ওকে কালো বলার সাহস কি করে হয়? ওই কি নিচে থেকে কালো হয়েছে নাকি? আল্লাহর দান, সব সুন্দর। তোকে যেন ওকে অপমান করতে না দেখি। তোর জন্য ফুপি আমাকে থাপ্পড় মারলো, আমি তোকে ছাড়বো না। তুলি কথাগুলো বলে কান্না করতে করতে চলে গেল। নদী কিছু বলার আগেই রাহেলা চৌধুরী বলে, তাহলে ওইখানে শিফট হয়ে যাও। ওকে ম্যাম। নয়ন খুশি হয়ে তাড়াতাড়ি করে গিয়ে ব্যাগ নিয়ে চলে আসলো। নয়ন রুমে এসে খাটে বসলো। নয়ন ভাবতে লাগলো, যাক, আগেরটার থেকে এই খাট ঠিকঠাক আছে। ঘুম উদাও হয়ে গেছিল, একটু ঘুমিয়ে নেই। নয়ন খাটে শুয়ে পড়ল। সন্ধ্যার দিকে উঠলে নয়নের শরীরে জ্বর চলে আসছে। নয়ন বের হলে তুলি বলে ওঠে, ফকিন্নির বাচ্চা আরামদায়ক খাট পেয়ে নাক ডেকে এতক্ষণ ঘুমালো, কোনো জন্মে চোখে দেখলো? ঠিক বলছেন, ধন্যবাদ ম্যাম আমাকে এত সুন্দর রুম দেওয়ার জন্য। নদী ওর দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে থাকলো। নয়ন বলে ওঠে, ম্যাম আপনাদের কি চা নিয়ে এসে দিব? নিয়ে আয় যা। নয়ন চলে গেল। নয়ন চা নিয়ে আসলো, সবাইকে দিতে লাগলো। চা দেওয়া শেষ হলে রাহেলা চৌধুরী বলে ওঠে, নয়ন, আমার সাথে এক জায়গায় যেতে হবে, চলো। ওকে ম্যাম। নয়ন রাহেলা চৌধুরীর সাথে বের হয়ে গেল। নদী রাগে গজ গজ করতে লাগলো। নয়ন স্টেশনে চলে গেল। রাহেলা চৌধুরী নেমে কারোর জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ করে একটা মেয়ে এসে রাহেলা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ। আতির কপালে চুমু দিয়ে গাড়িতে তুলে দিল। রাহেলা চৌধুরী উঠে বসলো। নয়নের দিকে তাকাতে আতিয়া বলে, উনি কে? ওই শাকিল, আমাদের নতুন বডিগার্ড। ও আচ্ছা। আম্মু তোমাকে অনেক মিস করেছি। আম্মু আমি আর কোথাও যাব না। এসএসসি শেষ কেবল, আগে পড়াশোনা শেষ করে নাও, তারপর আমার কাছে চলে আসো। আম্মু আমাকে ছাড়া তোমার থাকতে খুব ভালো লাগে। আমি এখানে থাকবো, এখানে ভর্তি হব। এখানে অবস্থা ভালো না, এখানে থাকা যাবে না। আমি এভাবে থাকবো না। নদী আপুকে বিয়ের জন্য নিয়ে এসেছো, আর তুলি আপুকে থাকতে দিয়েছো। আমাকে রাখলে কি সমস্যা? আমি নানা কাজে ব্যস্ত থাকি, আমি তোমার দিকে খেয়াল রাখতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। তোমার টেনশনে থাকতে হবে আমাকে। আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না, আমি আপুদের সাথে থাকবো। দেখো, কথা বলো না, 2 মাস এখানে আছো, থাকো। আতিয়ার আর কিছু বলল না। নয়ন আতিয়াকে আয়নায় দেখতে লাগলো। রাহেলা চৌধুরী আতিয়াকে টেনে বুকের সাথে জড়িয়ে নিলে আতিয়া কান্না করে বলে, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না আম্মু। তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই আম্মু। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। রাহেলা চৌধুরী আতিয়াকে বোঝাতে লাগলো। বাসায় চলে গেলে আতিয়া নেমে পড়লো। ভিতরে গেলে সবাইকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলো। নদী, আতিয়া, তুলি রুমে চলে গেল। 3 জন রুমে গিয়ে আড্ডা দিতে লাগলো। নয়ন রুমে বসে ভাবতে লাগলো। নয়নের চোখের কোনায় পানি জমে গেল। রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে নয়ন না খেয়ে রুমে চলে গেল। নয়ন রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। মধ্যরাতে নদী নয়নের রুমে ঢুকলো। নয়নের কপালে হাত দিতে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। নদী নয়নের মাথায় পানি পট্টি দিতে লাগলো। সারা রাত নয়নের সেবা করে ভোরের আজানের শব্দে নদী নিজের রুমে চলে গেল। নয়নের ঘুম ভাঙলে মাথায় পানি পট্টি দেখে অবাক হয়ে গেল। নয়ন কাপড়ের টুকরো দেখে বুঝলো এটা নদীর। নয়নের মুখে হাসি ফুটে উঠল। ভাইয়া আপনাকে আম্মু ডাকলো। আসছি, যাও।
নয়ন উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বসার ঘরে গেলেই রাহেলা চৌধুরী বলে ওঠে, শাকিল, ওদের তিনজনকে নিয়ে শপিং করতে যাও। ওকে ম্যাম। নয়ন ওদের নিয়ে বের হলো। নয়ন ড্রাইভারের পাশে বসে থাকতে লাগলো। নদী নয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। শপিং মলের সামনে গেলে নদীরা তিনজন ভিতরে গেল। নয়ন বাইরে দাঁড়িয়ে থাকতে লাগলো। 4 ঘন্টা শপিং করে বাসার দিকে রওনা হলো সবাই। বাসায় গিয়ে নয়ন রুমে চলে গেল। নয়ন লম্বা একটা ঘুম দিল। বিকালে উঠলে আতিয়ে বলে ওঠে, ভাইয়া শোনেন, বলো। 2 কাপ চা নিয়ে উপরে আসুন। আচ্ছা। আতিয়া কোক আর চকলেট নিয়ে উপরে চলে গেল। নয়ন রান্নাঘরে গেল। বুয়া চা দিলে নয়ন নিয়ে যেতে লাগলো। নয়ন রুমের ভেতর গেলে দেখে একটা ছেলে বসে আছে। নয়নকে দেখে নদী ছেলেটার বাহু ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। নদী, আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমি ভাবতেও পারি নাই তুমি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো। তোমার মতো গুড লুকিং ছেলেকে কে না পছন্দ করবে? এই ছেলে, চা দাও, আমার হবু বরটার চা খাওয়ায় দেই। নদী নয়নের হাত থেকে চা নিল। নয়ন রাগে চোখ লাল হয়ে যেতে লাগলো। আরেকটা চা নিয়ে দাঁড়িয়ে থাকলো। নদী আশিককে চা খাইয়ে দিতে লাগলো। আশিক নদীর কোমরে হাত দিতে যাবে। আতিয়া বলে ওঠে, আমি আপনাদের ছোট বোন, সাবধান। ও সরি। আমি কি হারিয়ে যাব? মাতিয়া, যা, আমাদের একটু পার্সোনাল ব্যাপার আছে। তুই পিচ্চি মানুষ, এখান থেকে কি করবি? আতিয়া মুচকি হাসি দিয়ে চলে গেল আর নয়নকে বলে, ভাইয়া, আপনি চা দিয়ে আসেন। ওনাদের জামাই বউয়ের মাঝে কাবাবের হাড্ডি হতে চায় না। নয়ন নদীর সামনে টি টেবিলের উপরে চা সহ ট্রেটা রাখলো। নয়ন নদীর দিকে তাকালো। নদী আশিকের মাথার চুল ঠিক করে দিতে দিতে বলে, তোমার ওইগুলো আমার বড্ড পছন্দ। তাই? আশিক নদীর মুখে হাত দিতে নয়ন হাত মুঠো করে ফেলল। নয়ন ওইখান থেকে চলে গেল। নয়ন দেয়ালে এক ঘুষি মেরে দিল। রাহেলা চৌধুরীকে ডাকতে নয়ন নিচে চলে গেল। নয়নকে দেখে বলল, নয়ন, বের হব, চলো। নয়ন রাহেলা চৌধুরীর সাথে বের হলো। নয়ন গাড়িতে যাচ্ছিল আর তখনকার দৃশ্যগুলো চোখের সামনে ভাসছিল। নয়ন আগে সিট খামচে ধরলো। নয়ন সারাদিন রাহেলা চৌধুরীর সাথে থাকলো। 7 দিন পর, এখান থেকে চলে যা, আমার বিয়ের সব কাজ শুরু হয়ে গেছে। এই ডিভোর্স পেপারে সাইন করে চলে যা। আজকে আমাদের এঙ্গেজমেন্ট, আর কিছু করার নাই, চলে যা। নদী, তুমি আমাকে সত্যিই ভালোবাসো না? না, ভালোবাসি না, আমি তোকে ঘৃণা করি। তুই আমার সাথে যা করছস, যদি একবার বলি যে তুই আমাকে ধর্ষণ করেছিলি, তাহলে তোকে সবাই খুন করে ফেলবে। তুই আমার ধর্ষক। তুই ভাবলি কি করে তোকে আমি ভালোবাসবো? তার থেকে বড় কথা, যে ছেলের একজনকে দিয়ে হয় না, তাকে আমি ভালোবাসবো? হাসালি। নদীর কথা শুনে নয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নয়ন নদীকে টান দিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, নদী, তুমি যা বলছো সব মিথ্যা। নদী, তুমি আমাকে ভালোবাসো, না হইলে তুমি আমার সব কাজে কেন সাহায্য করো? আমার সেবা কেন করো মাঝরাতে এসে? নদী, তুমি আমাকে ভালোবাসো, দেখো এই বিয়েটা করো না। নদী এক ধাক্কা দিয়ে নয়নকে সরিয়ে দিয়ে গালে থাপ্পড় মেরে বলে ওঠে, তোর মতো মানুষকে ভালোবাসবো আমি? কোনোদিনও না। তুই আমার ধর্ষক। তোকে ভালোবাসা তো দূর, এটা ভাবতেও আমার ঘৃণা লাগে। তোকে আমি পছন্দ করি না। তুই এখান থেকে যদি মরেও যাস, তাও আমার কিছু যায় আসে না। আমি তোকে ভালোবাসি না মানে ভালোবাসি না। নদী, আমি মানছি আমি তোমাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেছিলাম, কিন্তু নদী, আমি নিজেকে পরিবর্তন করেছি। আমি তোমাকে ভালোবাসি। নদী, আমি তোমার জন্য সব করতে পারবো। নদী, তুমি একবার আমাকে ক্ষমা করে দাও। তুমি যা বলবে আমি তাই করব। নদী, আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি আমাকে একবার ক্ষমা করে দাও। নয়ন নদীর পা জড়ে ধরে কান্না করে বলতে লাগলো। নদী সরিয়ে দেওয়ার চেষ্টা করলো আর বলল, তোকে ক্ষমা আমি কোনোদিনও করব না। তুই একটা জানোয়ার, তোর ভেতরে কোনো মায়া দয়া নাই। তুই জানোয়ার থেকেও অধম। তুই শুধু মেয়েদের শরীর বুঝোস, কত মেয়ের জীবন নিয়ে খেলা করছস। মেয়েরা তোর কাছে তো হাতের ময়লা। নদী, কেউ নিজের ইচ্ছে খারাপ হয় না। নদী, সব কিছুর পিছনে কারণ থাকে। নদী, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে বড্ড ভালোবাসি নদী। তুমি আমার লাইফে আসার পর থেকে আমি অনেক কিছু পরিবর্তন করতে পারছি। তুমি আমাকে ছেড়ে আসার পর ড্যাড আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। আমি এতদিন রাস্তায় রাস্তায় থেকেছি। আমি বাস্তবতা বুঝতে পারছি।
আমি বুঝতে পারছি আমি আগে কত বড় অন্যায় করতাম। নদী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার খোঁজ অনেক কষ্ট পেয়েছি। আমি রহিম চাচাকে টাকা দিয়ে এখানে এসেছি। আমি এখানে অনেক আশা নিয়ে এসেছি। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যা বলবে আমি তাই করব। নদী নয়নকে থামিয়ে দিয়ে বলল, ও আচ্ছা, এই কারণ। তার মানে তোর ড্যাড তোকে বের করে দিয়েছে। আমাকে নিয়ে না গেলে ঢুকতে দিবে না হয়তো, এই জন্য এখানে এসেছিস আমাকে নিতে। বাহ বাহ, এটাই নাকি তোর ভালোবাসা। আমি জানতাম তোর মতো ছেলে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। নিজের স্বার্থে এখানে এইভাবে আসছস। তোর স্বপ্ন পূরণ হবে না, আমি কোনোদিনও যাব না। নদী এক ঝটকায় সরিয়ে দিলে নয়ন নদীর হাত ধরে বলে, আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার সম্পদের কারণে আর তোমাকে চাই না। আমি প্রথমে ভেবেছিলাম তোমাকে নিয়ে যাব, তাহলে বাসায় থাকতে পারবো। কিন্তু আমি 2 মাসে আমি তোমাকে ভালোবেসেছি। আমি আমার সম্পদ চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি দরকার হলে তোমাকে নিজের ইনকাম করে খাওয়াবো, তাও তুমি আমার সাথে চলো। তুই যা বলবে আমি তাই শুনবো। চুপ কর, আর কোনো নাটক করিস না। তুই আমাকে ভালোবাসিস না, সব নাটক নিজের স্বার্থের জন্য। নদী কথাটা বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল। নয়ন অঝরে কান্না করতে লাগলো। নয়ন পাগলের মতো মাথার চুল এলোমেলো ভাবে টানতে লাগলো। নদী নিচে চলে গেল। নয়নকে ডাকবে, নয়ন চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে নিল। নয়ন নিচে চলে গেল, সবাইকে জুস ড্রিঙ্কস সার্ভ করতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী নয়নের দিকে তাকাতে আশিকের হাত জড়িয়ে দাঁড়ালো। নয়নের বুকটা ফেটে যাচ্ছিল। নয়ন ড্রিঙ্কসের বোতল নিয়ে ঝগড় করে খেয়ে নিল। নয়ন একের পর এক বিয়ারের বোতল শেষ করতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। তুলি রেগে গিয়ে ওর হাত ধরে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মেরে বলল, ফকিন্নির বাচ্চা, জীবনে চোখে দেখোস নাই, একের পর এক খেতে যাচ্ছিস। ফকিন্নিদের এই জন্য আমার পছন্দ হয় না। তুলির কথা শুনি নয়ন কিছু না বলে আরেকটা বোতল ধরতে যাবে, তখনই নদীর আব্বু হাত ধরে বলে, এই ছেলে কি করছো? পাগল হয়ে গেছো? মারা যাবে তো এত খাইলে। ছাড়েন আমাকে। নয়ন জোর করে খেতে যাবে, নদী রেগে এসে নয়নকে সজোরে থাপ্পড় মেরে দিল। কলার চেপে ধরে বলল, কি শুরু করছিস? পাগল হয়ে গেছিস তুই? এইসব নাটক করে কি প্রমাণ করতে চাস? আমি তোকে ঘৃণা করি, বাংলা কথা বুঝছিস না তুই? আমি আশিককে ভালোবাসি আর তাকে বিয়ে করব। তুই এখান থেকে চলে যা। নদীর কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। নয়ন নদীকে কিছু না বলে আরেকটা বোতল নিতে যাবে। নয়নের হাত থেকে বোতল নিয়ে বলে, তুই আসলে একটা সাইকো। তুই কোনোদিনও ভালো হবি না। তোর যা মনে চাইবে তাই করবি। তোর কোনো অধিকার নাই নিজের ক্ষতি করার। তুই নিজের কথা না ভেবে অন্তত ওই লোকটার কথা ভেবে ভালো হয়ে যা। আমার হাত ছাড়েন ম্যাম। আপনি আশিকের কাছে যান, তাকে আপনি ভালোবাসেন তার কাছে যান। আমি মরি বাঁচি এতে আপনার কি? অবশেষে থেমে গেলাম। জোর করে সবকিছু পাওয়া যায় না। আমার কিছু যায় আসে না, কিন্তু তুই মরলে রাস্তায় গিয়ে মর। আমার বাড়িতে মরে আমাদের কেন বিপদে ফেলতে চাস? তোর কিছু হলে আমাদের ফ্যামিলিকে ধ্বংস করে দিবে, সেটা আমি কখনোই হতে দিব না। কোনো সমস্যা নাই, আপনার ফ্যামিলির কিছু হবে না। আপনার ফোন দেন, আমি বলে দেই আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমি নিজেই আমার মৃত্যুর জন্য দায়ী। নয়ন নদীর ফোন আতিয়ার থেকে নিয়ে লক খুলে সবাই অবাক হয়ে গেল। নদী এক টান দিয়ে হাত থেকে ফোন নিয়ে বলে, তুই এখন থেকে চলে যা। তুই কেন বুঝতে পারছিস না আমি তোকে ঘৃণা করি, আমি তোকে ভালোবাসি না? তুই কি বাংলা কথা বুঝিস না? তোর জেদ সব জায়গায় খাটবে না। নয়ন নদীকে সবার সামনে এক টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, নদী, আমি তোমাকে ভালোবাসি। নদী, আমার এখানে অনেক ব্যথা করছে। নদী, এমন করো না। নদী, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার খুব কষ্ট হচ্ছে জানো। কিছু মন খারাপের কোনো ব্যথা হয় না, শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আশিক আর নদীর কাজিনসরা এসেছে। নয়নকে নদীর থেকে সরানোর চেষ্টা করতে লাগলো। নদী শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। নয়ন বলতে লাগলো, নদী, তুমি প্লিজ ওকে বিয়ে করো না। নদী, আমি কোনো কিছু প্রকাশ করতে পারি না। আমার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা আমি আমার মনের কথা কাউকে বোঝাতে পারি না। আমার ভালোবাসাটা হয়তো প্রকাশ করতে পারছি না। নদী, আমি ছোট থেকে একা বড় হয়েছি। আমি মায়ের আদর কখনোই পাই নাই। নদী, আমি যার ইচ্ছে তার সাথে মিশেছি। আমাকে ভালো শিক্ষা দেওয়ার মতো কেউ ছিল না। নদী, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি
তোমাকে পেয়ে গেলে আমার আর কিছু লাগবে না। তুমি যা বলবে আমি সব কথা শুনবো। নদীর পাঁজরে ধরে কান্না করতে লাগলো। রাহেলা চৌধুরী রেগে গিয়ে নয়নের কলার ধরে টেনে তুলে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, ফকিন্নির বাচ্চা হয়ে আমাদের বাড়ির মেয়ের দিকে নজর দিস? ওই কুত্তা, তোর চেহারা একবার দেখছস? কালো ভূত এসেছে আমার বোনকে ভালোবাসার কথা বলতে। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয়? নদী প্লিজ, তুমি ওর সাথে বিয়ে করো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি ছাড়া আমি বড্ড অসহায়। আমাকে একবার ভালো হওয়ার সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছাড়া কোনো নারীর দিকে তাকাবো না। তুমি যদি বলো আমাকে ফুটপাতে থাকতে, আমি তাতেও রাজি। নদী, একবার আমাকে সুযোগ দাও ভালো হওয়ার। এই ফকিন্নি গরিব কালুটারে এখানে কেন কথা বলতে দেওয়া হয়েছে? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। নদী প্লিজ, আমাকে একবার সুযোগ দাও। বাজে বকা বন্ধ কর। আমি বলছি না আমি তোকে ভালোবাসি না। ওকে, এত করে যেহেতু বললাম, বাট তুমি আমাকে আর সুযোগ দিবে না। আমাকে ভালোবাসো না, তাই না? আমি মারা গেলেও তোমার কিছু যায় আসবে না। সব জায়গায় মায়া বাড়ানো নেই। হ্যাঁ, ভালোবাসি না। এখান থেকে চলে যা। তোকে কতবার বলবো আমি তোকে ঘৃণা করি? জাস্ট আই হেট ইউ। নদীর কথা শুনে নয়ন কয়েক পা পিছিয়ে গেল। নয়নের চোখের পানি মুছতে মুছতে বলল, ঠিক আছে স্যার, আমি আপনার মেয়েকে ধর্ষণ করেছিলাম, সেই জন্য আপনার মেয়ে আমাকে ঘৃণা করে। নয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদীর আব্বু কয়েক পা পিছিয়ে গেল। তুলি বলে ওঠে, কি, এই কালু তোমাকে ধর্ষণ করেছিল? আব্বু এই মিথ্যা বলছে। আব্বু ওই সত্যি বলছে না। রহিম, তোর ভাগনার এত বড় সাহস আমার ভাতিজিকে। রাহেলা চৌধুরী কথাটা শেষ না করে রাগে ফেটে পড়ে। নয়নকে চেয়ার দিয়ে সজোরে আঘাত করলো। রাহেলা চৌধুরী বলে ওঠে, আমার বন্দুক নিয়ে আয়, আমি ওকে শেষ করে দিব। নদীর আব্বু বডিগার্ড দিয়ে নয়নকে মারতে লাগলো। নয়ন নদীর দিকে তাকিয়ে হাসতে লাগলো। রাহেলা চৌধুরী গুলি করতে যাবে, সাথে সাথে নদী দৌড়ে গিয়ে ওর রাহেলা চৌধুরী পা জড়িয়ে ধরে বলে, ফুপি ওকে ছেড়ে দাও। ফুপি ওই আমার স্বামী। ফুপি ওই যা করেছে তার জন্য আমি ওকে শাস্তি দিয়েছি। ফুপি প্লিজ ওকে ছেড়ে দাও। নদীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাহেলা চৌধুরী বলে ওঠে, তোর স্বামী মানে? আমি ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে বিয়ে করেছিলাম। ফুপি ওকে এখান থেকে বের করে দাও, অন্তত ওকে খুন করো না। এত কিছু হয়ে গেছে আর তুই আমাদের একবারও বলস নাই? আব্বু, আমি তোমাদের বলা সাহস পাই নাই। আমি ভেবেছিলাম ওকে তিলে তিলে কষ্ট দিব, কিন্তু ওই যে আমার এখানে চলে আসবে আমি বুঝতে পারি নাই। নদী আর কিছু বলার আগে নয়ন ঠাস করে পড়ে গেল। নদী দৌড়ে গিয়ে নয়নকে ধরে বলল, এই নয়ন, কি হলো তোমার? চোখ খুলো নয়ন প্লিজ। রহিম চাচা, ওকে ধরেন না। রহিম চাচা ধরলো, নয়নকে সোফায় তুলে দিল। আতিয়া বলে ওঠে, আপু, লেবুর পানি নিয়ে আসছি। ভাইয়াকে খাওয়াই দিলে বমি হবে, আর উনি অজ্ঞান হয়ে গেছে মনে হয়। আতিয়ার হাত থেকে লেবুর পানি নিয়ে নয়নকে খাইয়ে দিতে লাগলো। তখনই নদীর আব্বু হাত ধরে ফেললো। নদীর আব্বু বলে ওঠে, ওকে মরতে দে। আব্বু, আমার হাত ছাড়ো। ওর কিছু হইলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আমরা কেন ধ্বংস হব? ও কে? ফকিন্নির বাচ্চা একটা। ধ্বংস কি করবে? ওর মতো ছেলের মরা উচিত। জাস্ট শাট আপ। নদীকে লেবুর পানি খাওয়াতে বাধা দিতে লাগলো। আতিয়া বলে ওঠে, আম্মু, ওনাকে খাইতে দিতে বলো। মানুষ যতই খারাপ হোক, তাকে ভালো হওয়ার সুযোগ কেউ দেওয়া উচিত। তুমি এখান থেকে যাও, তোমাকে এখানে থাকতে বলছি। আমি কোথাও যাব না আম্মু। নদী আপু, আমি খাওয়াচ্ছি। নদী জোর করে লেবুর পানি খাইয়ে দিল। নয়নের মুখে পানির ছিটা দিতে লাগলো, মাথায় পানি দিতে লাগলো। নয়নের জ্ঞান ফিরে নয়ন বমি করতে লাগলো। নয়নকে পানি দিলে নয়ন কুলি করে নিল। নয়ন মুখ ধুয়ে ফেলে সবাই চমকে গেল। তুলি আতিয়ার সাথে সাথে অবাক হয়ে নয়নের দিকে তাকিয়ে থাকলো। তুলি মুখ ফুসকে বলে ওঠে, এত কিউট একটা ছেলে কালো থেকে কিভাবে এত কিউট হলো? নয়ন, তুমি ঠিক আছো? আমি মিথ্যা বলছি না স্যার, আমি সত্যি বলছি। নদী, আমাকে ক্ষমা করে দাও। আমি চলে যাচ্ছি। আমি বুঝে গেছি নিজেকে নিজেই বুঝি না, আর মানুষ কি করে বুঝবে আমাকে। ভালো থাকো। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। কোথায় যাব জানি না। দুই চোখ যেদিকে যাবে সেদিকে যাব। নয়ন নদীর হাত সরিয়ে দিয়ে চলে যেতে নিলে নদী নয়নের হাত ধরে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি তো আশিককে ভালোবাসো, তাকে বিয়ে করে সুখে থাকো। আমার মতো ধর্ষককে ক্ষমা করা
যায় না আমি জানি। নদী কিছু বলতে যাবে, হুট করে পুলিশ আসে। নয়নের কলার ধরে বলল, চেয়ারম্যানের ভাতিজিকে ধর্ষণ করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো। নদী অবাক হয়ে তাকাতে নদীর আব্বু বলে ওঠে, ওকে নিয়ে যান অফিসার, জেলে নিয়ে গিয়ে এমন মাইর দিবেন যাতে বড় লোকের মেয়েদের ধর্ষণ করে বিয়ে না করতে পারে। অফিসার ওকে নিয়ে যান, ওই আমার মেয়েকে রেপ করে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। না অফিসার, এটা মিথ্যা কথা। ওই আমার হাজবেন্ড হয়। আমার মেয়ের কথা শুনবেন না, ওকে নিয়ে যান। আর সাথে ওর মামাও জড়িত ছিল। স্যার আমি কিছু করি নাই, স্যার আমি কিছু জানতাম না, এইসব ওই আমার। নদী আমাকে জেলে দিচ্ছে ভালো কথা, বাট নদী রহিম চাচাকে ফাঁসাতে নিষেধ করো, উনি নির্দোষ। আপু তোমরা কি শুরু করেছো? নয়নকে নিয়ে যেতে ইশারা করলে নদী পুলিশের সামনে দাঁড়িয়ে বলে, দেখেন আমি ওর স্ত্রী, আমার বাবা মিথ্যা অভিযোগ দিয়েছে, নয়নকে ছেড়ে দিন। নদীকে রাহেলা চৌধুরী হাত ধরে নয়নের হাত শক্ত করে ধরে কান্না করতে করতে বলে, ফুপি আমার হাত ছাড়ো, অফিসার ওকে নিয়ে যায়েন না। ওর ড্যাড যদি জানতে পারে তাকে এইভাবে আপনারা নিয়ে গেছেন, তাহলে আপনার চাকরি থাকবে না। অফিসার ওকে ছেড়ে দেন। নদীর কথা শুনে সবাই হাসতে লাগলো। অফিসার হাসতে লাগলো। অফিসার বলে, কাজের লোকের ভাগনা ওই আমার কি ক্ষতি করবে? আমার কাছে সব ইনফরমেশন আছে। আব্বু ফুপি নিজেদের ক্ষতি না চাইলে ওকে জেলে পাঠিও না। আর অফিসার হাসি দিয়েন না, আমি আপনার সাথে মজা করছি না। ওই কে আপনার ধারণাও নাই। নদী চুপ করো, অফিসার আমাকে নিয়ে চলেন, আর তুমি ভেবো না কিছু হবে না। চুপ করো তুমি। অফিসার ওকে ছাড়েন, আমি বলছি তো ওই আমার হাজবেন্ড। কোনো স্ত্রীকে স্বামী স্পর্শ করলে কখনোই ধর্ষক হয় না। নদীর কথা শুনে অফিসার বলে, যা বলার কোর্টে বলেন, আমরা এখন যাচ্ছি, নয়নকে নিয়ে যেতে হবে। তখনই নদীর আব্বা বলে ওঠে, নদী তুই থামবি? ওই বাচ্চা তুই মায়ের কোলে ফেলে আসিস, সবকিছু করে করতে চাইছিস। বাচ্চা হয়ে যাদের দিকে হাত বাড়িয়েছিল। ঠিক কথা, ফকিরের বাচ্চা একটা আমার বোনকে ফাঁসিয়ে আমাদের সম্পত্তি আত্মসাৎ করতে চাওয়া বের করবে। অফিসার ওকে এমন মায়ের দিবেন যাতে পরের বার আর কারোর সাথে এমন করার সাহস না পায়। সবাই নানা ধরনের কথা বলতে লাগলো। নদী নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে ওঠে, সবাই চুপ করবে তোমরা? আর একটা বাজে কথা ওর নামে বলবে না। ওই আমাকে ভালোবাসে দেখে এখানে এসেছে। ওই আমাকে ভালোবাসে দেখে তোমাদের মতো লোকের বাসায় কাজের লোক হিসাবে আছে। ওই শুধু আমাকে ভালোবাসে দেখে তোমাদের জুতা পলিশ করা থেকে শুরু করে তোমাদের সব কাজ করে দিয়েছে। শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার জন্য ওই শক্ত চৌকিতে শুয়েছে। যে ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, যার বাড়িতে সাইডের উপরে কাজের লোক, যার বাড়ির কোম্পানির কয়টা কোনো হিসাব নেই, সেই মানুষটা তোমাদের দেখে আমাকে ফাঁসাবে? নদীর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী কান্না করতে করতে বলে, যে ছেলের হাত খরচ 10 লাখ টাকা থেকে 8 লাখ টাকা, সেই মানুষ তোমার সম্পত্তি দেখে আমাকে ফাঁসাবে? যে মানুষকে পোশাক থেকে শুরু করে সব কিছু কাজের লোক করে দেয়, সেই মানুষ আমাকে ভালোবাসে দেখে তোমাদের মতো মানুষের জুতা ধরেছে। আর তাকে বলো সেই লোকই চাঁদ ধরতে চায়, যে চাইলে আমাদের পুরো গ্রাম কিনে নিতে পারে। তাকে বলো যে তোমার সামান্য কিছু সম্পত্তির লোভ সামলাতে পারে নাই, যার গায়ে একটা ফুলের টোকা লাগতে দেয় না, তার মুখ থেকে কিছু বের হওয়ার আগে তার সামনে সব হাজির হয়ে যায়। আর সেখানে আমার মতো গরিব একটা মেয়ের জন্য তোমাদের মতো মানুষের কথা সহ্য করে গেছে, তোমাদের মতো মানুষের কাজ করে গেছে। নদীর কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। সবাই নয়নের দিকে তাকালো। আশিক বলে ওঠে, নদী মজা করছো? ওই কি খান গ্রুপের মালিক নাকি? ও মা গো, খান গ্রুপের মালিকের ছেলে এসেছে? বাবা সত্যি অনেক ফানি ছিল। নদী কিছু বলতে যাবে তখনই দামি দামি গাড়ি এসে থামলো। সবার চোখ বড় বড় হয়ে গেল। সবাই ভয়ে কাঁপতে লাগলো। নদী ভয়ে কাঁপতে লাগলো। নদী দৌড়ে গিয়ে নয়নের ড্যাডকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ড্যাড আমি আপনার ছেলের সাথে আর নাটক করতে পারি নাই। ড্যাড ওকে কষ্ট দিয়েন না। ড্যাড ওরা নয়নকে পুলিশে দিচ্ছে। ড্যাড নয়নকে ছেড়ে দিতে বলেন। নয়নের ড্যাডকে দেখে সবাই এক হয়ে গেল। পুলিশ অফিসারের দিকে তাকাতে অফিসার তাড়াতাড়ি করে নয়নের হাত করা খুলে দিয়ে বলে, স্যার আমি জানতাম না উনি আপনার ছেলে, আমার কোনো দোষ নেই স্যার, ওরা আমাকে বলেছে ওই ছেলে প্রতারক, তার মেয়েকে নাকি রেপ করে জোর করে বিয়ে করেছে, স্যার আমাকে ক্ষমা করে দেন। অফিসার কান্না করতে লাগলো মাটিতে বসে। নদীর আব্বু ভয়ে বলে, স্যার আমি জানতাম না উনি আপনার ছেলে। স্যার
আমাদের ক্ষমা করে দেন নয়ন, আমাদের ক্ষমা করে দেন। বাবা, আমাদের ভুল হয়ে গেছে। পা ধরে ক্ষমা চাইতে যাবে নয়ন সাথে সাথে হাত ধরে ফেলে। নয়ন বলে ওঠে, আঙ্কেল আপনি আমার শ্বশুর হন, আমার গুরুজন, আমার পায়ে হাত দিবেন না। ড্যাড কিছু করবে না, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। নয়ন, নদী, ওইটা কি বলো? ওই আমার সাথে নাটক করতে পারছে না আর। তোমার সাথে পরে কথা বলছি। বেআই, আপনার সাথে আমার কথা ছিল। স্যার, আমাকে বেয়াই বলছেন? স্যার, আপনাকে যে কোথায় বসতে দিব? স্যার, এখানে বসেন আপনি। নদীর আব্বু চেয়ার নিয়ে এসে বসতে দিল। নয়নের ড্যাড বসে বলল। আপনিও বসেন এখানে। নদীর আব্বু বসতে আতিয়া বলে ওঠে। আপু, আতিয়ার কথা শুনে বামে তাকাতে নয়নের ড্যাড দাঁড়িয়ে গেল। রাহেলা চৌধুরী চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। নয়নের ড্যাড বলে ওঠে, রাহেলা, তুমি? জি মিস্টার রাইহান খান, এভাবে আপনার সাথে দেখা হবে কখনো ভাবি নাই। আমিও কখনো ভাবি নাই আপনার সাথে আবার সামনাসামনি এভাবে দেখা হবে। রাহেলা, তুই ওনাকে চিনোস? ফুপি, তুমি ওনাকে চেনো? ওনাকে চেনে না? সারা বিশ্ব ওনাকে চেনে, সেখানে না চেনার কি আছে? বাট ড্যাড, আপনি আমার ফুপিকে কিভাবে চেনেন? নয়ন ওর ড্যাডের সামনে গিয়ে ওর ড্যাডের হাত থেকে একটা রিং নিয়ে রাহেলা চৌধুরীর সামনে হাঁটু গেড়ে বসে বলে ওঠে, আপনি আমার ছোট আম্মু হবেন। আপনাকে কথা দিচ্ছি, আপনাকে আর কষ্ট পেতে দিব না। আপনাকে, আতিয়াকে কখনো কোনো কষ্ট পেতে দিব না। নয়নের কথা শুনে রাহেলা চৌধুরী গালে থাপ্পড় মেরে দিল। সবাই থমকে গেলে নয়ন গালে হাত দিয়ে উঠে পড়ল। রাহেলা শক্ত করে নয়নকে জড়িয়ে ধরে কান্না করে বলল, তুমি আমাকে চিনতে পেরে সেদিন তুমি ওদের সাথে ফাইট করছো। তুমি আমাকে চেনার পর কেন বলো নাই? ছোট আম্মু আমি নয়ন কেন বলো নাই? নয়ন রাহেলা চৌধুরীর কথা শুনে কান্না করে বলে, আম্মু, আপনি আমাকে রেখে চলে এসেছিলেন, আমার অনেক কষ্ট হয়েছিল। আপনি ছাড়া আমাকে কেউ ভালোবেসে কাছে টেনে নেয় নাই। আপনাকে হারিয়ে আমি নিজের ভিতরে ছিলাম না। আমি ভদ্র বাচ্চা থেকে অভদ্র বাচ্চা হয়ে গিয়েছিলাম। আমি একটা নিকৃষ্ট মানুষ হয়ে গেছিলাম। আপনি সেই দিন আমাকে না জানিয়ে কেন চলে আসছিলেন? কেন আমাকে ছেড়ে চলে আসলেন? আমার খুব অভিমান হয়েছিল। তাই আপনাকে আমি বলতে গিয়ে বলি নাই আমি নয়ন, আপনার ছেলে। আমি তোমাকে না চিনে কত কষ্ট দিয়েছি। আমি তোমাকে কাজ করতে বলছি, তোমাকে কষ্ট পেতে দেখেও আমি তোমার কাছে যাই নাই। আম্মু, আপনি তো জানতেন না আমি নয়ন। ওইসব নিয়ে কষ্ট পাইয়েন না আম্মু, আমার ছোট আম্মু হয়ে যান না। আমি জানি না আপনার আর ড্যাডের ভিতরে কি হয়েছিল। প্লিজ আমার জন্য সব ভুলে চলেন না আমার সাথে। যে মানুষটা আমার ভালোবাসা বুঝতে পারে নাই, যে মানুষটা আমাকে ইউজ করে গেছে, তার কাছে ফিরে যেতে আমাকে বলো না। আমি যেমন আছি তেমন অনেক ভালো আছি। তার মানে আপনি সেই লোক? আপনারা বাপ ছেলে আমার বোন, আমার মেয়ের সাথে সেম কাজ করলেন। আপনার রক্ত কি সমস্যা? আপনারা এখান থেকে চলে যান। আপনাদের মতো মানুষের সাথে কোনো আত্মীয়তা করব না। এই ছেলে আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দাও। বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য না। আমি এখন থেকে গেলে আমার ছোট আম্মু, আমার বোন, আমার স্ত্রীকে নিয়ে যাব। ড্যাড, তুই ছোট আম্মুকে কিভাবে বাসায় নিয়ে যাবে সেটা তুমি জানো। না নিতে পারলে আমি নিজেই তোমার সাথে থাকবো না। নয়নের কথা শুনে রাহেলা চৌধুরী বলে, নয়ন, ছোট আম্মু আমি কিছু জানি না। আপনি ড্যাড বুঝেন, আতিয়া বোনও চলো যাই, তোমার আসল বাসায় চলো। আর ড্যাড ছোট আম্মুকে ছাড়া বাসায় যাবে না। নয়ন কথাগুলো বলে ও ড্যাডকে রাহেলার সামনে ধাক্কা দিল। রাহেলা ধরে ফেল। দুজনের চোখে চোখ পড়তে নয়ন নদীকে কোলে তুলে নিল। আতিয়াকে বলল, গাড়িতে ওঠো, আর শ্বশুর মশাই আমার বউ আমি নিয়ে গেলাম। আমার বউকে আমি ছাড়বো না। আপনি মেনে নিলে খুব ভালো, না নিলে কিছু করার নাই। নয়ন নদীকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। আতিয়া উঠলে নয়ন গাড়ি ড্রাইভিং করে যেতে লাগলো। বেশ কিছু দূর যেতে নদী বলে ওঠে, ওই দাঁড়াও, কি করছো? ড্যাডকে ওখানে একা রাখা ঠিক হয় নাই। আরে কুল, আম্মু যতই রাগ দেখাক আব্বুকে এখনো ভালোবাসে। আমি সব জানি, শুধু কিছু বলি না। অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে গাড়িগুলো চলে যাবে। নয়ন কথাগুলো বলে অপেক্ষা করতে লাগলো। 30 মিনিট পর গাড়িগুলো যেতে লাগলো। নয়ন খুশি মুখে ওদের পিছন পিছন যেতে লাগলো। 3 ঘন্টা জার্নি করে নয়ন পৌঁছে গেল। 3 জন বাসায় ঢুকলে দেখে সবাই বসে আছে। নয়নকে দেখে বলল, তোমরা কোথায় ছিলে? তোমাদের পিছনে ছিলাম। কি বলেছিলাম না ছোট আম্মুকে ফিরিয়ে আনবে? আব্বু নিজের মেয়েকে তো বুকে জড়িয়ে নাও। নয়নের কথা শুনে নয়নের ড্যাড আতিয়ার দিকে হাত বাড়ালে
আরিয়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। সবাই যার যার ভুল বোঝাবুঝি শেষ করলো। তুলি নয়নের কাছে ক্ষমা চাইলে নয়ন মাথায় হাত বুলিয়ে বলে, বলবো না, আমি তোমার উপর রাগ করি নাই। নয়ন কথাটা বলে রুমে চলে গেল। নয়ন রুমে গেলে কিছুক্ষণ পর নদী আসলে নয়ন টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে হাত চেপে ধরে বলল, কে যেন বলছে আমাকে ভালোবাসে না ঘৃণা করে। এই পেটের উপরে চাপ দিও না। আর আমি তোমাকে ভালোবাসি বা ঘৃণা করি, তারপরও তোমাকে আমি কখনোই ছাড়তাম না। তাহলে কেন এমন করলে? ড্যাড আমাকে বলেছিল তোমাকে ঠিকানা পেতে সাহায্য করেছিল ড্যাড, তুমি নিজে থেকে পাও নাই, প্ল্যান মতো ছিল সব। বাট ফুপি তোমার সৎ মা এটা জানতাম না, আর উনি আমার ফ্যামিলির কাউকে দেখে নাই আগে আগে দেখলে চিনে ফেলতো। এইসব প্ল্যান করা মানে তুমি আর ড্যাড মিলে আমাকে কষ্ট দিলে। ভালো করছি, এখন আপনি ভালো সন্তান ভালো হাজবেন্ড হতে পারছেন। আর সব থেকে বড় কথা, আপনাকে ভালো বাবা হতে হবে। আমাদের বাবু দুনিয়াতে আসতে চলেছে, সেই যদি এসে দেখে তার বাবা একজন চরিত্রহীন, তাহলে ওরা কত ভালো হবে। কি আমি বাবা হতে চলছি? নদী লজ্জা পেলেই নয়ন খুশিতে নদীকে তুলে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, এখন আমি বাবা হতে যাচ্ছি। আই লাভ ইউ বউ আমার। নদীকে শক্ত করে জড়িয়ে ধরলে নদীও জড়িয়ে ধরলো। একে অপরকে খুশিতে জড়িয়ে ধরলো। সমাপ্ত।